আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? চলে আসলাম আজকের খনিজ সম্পদ ও জীবাশ্মের পর্ব 3 নম্বরে। এই পর্বতে আমরা আজকে আলোচনা করব জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইড। এবং তাছাড়াও এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বোর্ড সিকিউ সলভ করব। এই বোর্ড সিকিউগুলো সলভ করলে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো প্রশ্ন থাকবে না। তোমরা বোর্ডে কেমন প্রশ্ন আসে এবং বোর্ডের প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হবে, কিভাবে লিখতে হবে, সবকিছু আলোচনা আমরা আজকে এই ক্লাসটা করব। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে ভাই ক্লাসটা ভালো লেগেছে, কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা করেছো কিনা। আর করে না থাকলে অবশ্যই ক্লাসটা করে ফেলবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। সো দেরি না করে ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রথমে অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড আমরা যখন আলোচনা করব, প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যালডিহাইড মানে কি। অ্যালডিহাইড একটা জৈব যৌগ। এখন এই অ্যালডিহাইড জৈব যৌগের লাস্টে কি থাকে? লাস্টে সিএইচও থাকে। লাস্টে কি থাকে? সিএইচও দেখলে বুঝে নেব সেটা হচ্ছে অ্যালডিহাইড। সো অ্যালডিহাইডের যে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 CHO। এখন অ্যালডিহাইডটা হচ্ছে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ অ্যালডিহাইডে তোমরা দেখবা সবসময় n এর মান কোথা থেকে স্টার্ট হয়? 0 থেকে স্টার্ট হয়। কেন স্যার, এটা কেমন হচ্ছে? আমি অ্যালকেনে দেখছি n এর মান 1 থেকে স্টার্ট হইতো, অ্যালকেনে দেখতাম n এর মান 2 থেকে স্টার্ট হইতো, অ্যালকেনে দেখতাম n এর মান 3 থেকে স্টার্ট হইতো। কিন্তু অ্যালডিহাইডে n এর মান 0 থেকে কেন স্টার্ট হচ্ছে? অ্যালডিহাইডে n এর মান 0 থেকে স্টার্ট হচ্ছে সেটা বুঝতে হলে তোমাকে আগে 0 এর মানটা বসাও। 0 এর মানটা তুমি এখানে যখন বসাবা, C0H হচ্ছে কত আসছে? 1। H1 মানে হচ্ছে H একটা, C এখানে নাই, সো HCHO, রাইট? HCHO যৌগটার নাম কি? HCHO যৌগটার নাম হচ্ছে মিথানল। নাম কি বলো? মিথানল। এখন প্রশ্ন হচ্ছে মিথানল যৌগটা কিভাবে আসলো সেটা একটু বুঝি। দেখো এখানে HCHO মানে হচ্ছে কার্বন একটা, কার্বন একটার জন্য সেটার নাম হবে মিথ। যেহেতু এখানে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে হচ্ছে সেটা অ্যালকেন, সিঙ্গেল বন্ড মানে সেটা হচ্ছে অ্যালকেন, তাহলে আমরা এখানে লিখতে পারি মিথ হচ্ছে প্রথমে লিখলাম। যেহেতু সিঙ্গেল বন্ড আছে তাহলে অ্যান লিখতে হবে, এবং যেহেতু CHO যৌগটা আছে তাহলে লিখতে হবে অ্যাল, কারণ CHO যৌগের যে কার্যকরী মূলকটা আছে, CHO যৌগের কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যাল। CHO হচ্ছে আমাদের কার্যকরী মূলক, সো CHO এর কার্যকরী মূলকের নাম হচ্ছে কি? অ্যাল। তাহলে অ্যাল যখন আমরা লেখা স্টার্ট করলাম, তাহলে আমি মিথেনের সাথে অ্যাল যোগ করলে আমার এখানে কি আসে? মিথানল আসে। এখন তোমার প্রশ্ন বলতে পারো যে n এর মান 0 থেকে কেন স্টার্ট হলো? দেখো n এর মান তুমি যদি এখানে 1 থেকে যদি স্টার্ট করো তাহলে কি হচ্ছে দেখো, তুমি এটার উত্তর হচ্ছে এখানেই পেয়ে যাবে। n এর মান তুমি যদি 1 থেকে স্টার্ট করলে তুমি এখানে পাচ্ছ হচ্ছে C, n এর মান 1, তাহলে CH3 এবং CHO। তাহলে এখানে কার্বন কয়টা? 2টা। তাহলে খেয়াল করে দেখো কার্বন 2টা হলে তার নাম কয়টা হয়ে যাচ্ছে? কি হয়ে যাচ্ছে? তার নাম হয়ে যাচ্ছে ইথ। যেহেতু এখানে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকলে n, আর CH এর জন্য আমরা লিখি অ্যাল, সো এখানে কি হবে? ইথানল। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এখানে n এর মান 0 থেকে স্টার্ট করলে কার্বন একটা হচ্ছে, n এর মান 1 লিখলে কার্বন 2টা হচ্ছে। তাহলে 0 থেকে স্টার্ট করলে যেহেতু কার্বন একটা হচ্ছে তার নাম হবে মিথ, আর 1 থেকে যদি স্টার্ট করি তাহলে ইথ হচ্ছে কার্বন 2টা, সো কার্বন 2টা হলে সেটা হবে ইথ, ইথ মানে হচ্ছে সেটা ইথানল। তাহলে এই জন্য আমরা এখানে n এর মান 0 থেকে স্টার্ট করতে হবে, কারণ সেখানে অলরেডি আগে থেকে CHO যুক্ত আছে। সো CHO যুক্ত আছে মানে হচ্ছে অবশ্যই সেটা মিথই হবে। কথাটা কি বুঝতে পেরেছো? কথাটা বুঝতে পারলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া বুঝতে পারছি। যেমন আমরা যখন গত ক্লাসে অ্যালকোহল পড়ছিলাম, অ্যালকোহল কিন্তু কিরকম ছিল? CnH2n+1 OH ছিল। কথাটা ভালো করে বুঝো, CnH2n+1 OH ছিল, তাই না? এটাকে আরেকটু সুন্দর করে লিখি, CnH2 উপরে হচ্ছে OH। তাহলে এই জিনিসটা কি ছিল আমার একটু বলো। এটা অ্যালকোহল শ্রেণীর সংকেত ছিল, তাই তো? এখন অ্যালকোহল শ্রেণীর সংকেতের মধ্যে তুমি খেয়াল করে দেখো এখানে n এর মান আমরা শুরু করছি কিন্তু 1 থেকে, আমরা 0 থেকে স্টার্ট করি নাই, কারণ OH এর যে কার্যকরী মূলক আছে সেখানে কিন্তু C ছিল না। তো C ছিল না বলে আমরা এখানে 1 থেকে শুরু করছি, 1 থেকে শুরু করলে CH3OH। এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথানল, সরি মিথানল। আর ওইটা কি? n এর মান 0 থেকে স্টার্ট করলে মিথানল কেন আছে? কারণ C অলরেডি এখানে আছেই, এজন্য C থেকে একটা কার্বন মানে হচ্ছে সেটা মিথানল, মিথ দিয়ে শুরু হয়েছে। আর যেহেতু এখানে OH কোনো আগে থেকে C নাই, সো এই জন্য আমরা এখানে n এর মান 1 থেকে শুরু করতেছি, আর এখানে CH তে C আছে, এজন্য n এর মান 0 থেকে স্টার্ট করতেছি। আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম, তাই না? আচ্ছা, এখানে এই জিনিসগুলো লেখা আছে যে আমরা যখনই কোনো কিছু নামকরণ করব তখন আমাদেরকে সবসময় সংকেতটা মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? সংকেতটা মাথায় রাখতে হবে। এই যে সাধারণ
সংকেতটা যেটা আমরা লিখেছি CnH2n1 + 1 CHO। ধরো আমরা এখানে কার্বন 3টা লিখলাম, ধরো আমি এখানে NMN কত বসালাম 3 বসালাম, তাহলে NMN 3 বসালে নিশ্চয়ই আমরা কি পাবো সেটা, NMN 0 বসালে মিথানল, NMN 1 বসালে ইথানল, NMN 3 বসালে, NMN 2 বসালে প্রপানল, NMN 3 বসালে বিউটানল। তাহলে NMN 3 বসালে কি আসে, C3 আসে, H7 আসে এবং CHO আসে। তাহলে এটার নাম কি, যেহেতু এখানে কার্বন 4টা আর যেহেতু CHO যৌগ, তাহলে নাম হবে বিউটানেল। আর আমি যদি NMN এখানে কত বসাই 2 বসাই, NMN 2 বসালে কি আসে C2H কত 5 এবং এখানে CHO, যেহেতু এখানে কার্বন কয়টা, কার্বনের 2টা আর এখানে কার্বন একটা 3টা, 3টার নাম হবে প্রপানেল। তো আমি এখানে লিখলাম প্রপানেল। এই বুঝতে পারছো কিনা একটু আমাদের কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি। ক্লিয়ার? ক্লিয়ার? সো বেসিক হচ্ছে এতটুকু, এর থেকে আর বেশি কিছু বেসিক আমাদের পড়া লাগবে না, বুঝতে পারছো? আর এটা তুমি ভাঙতে পারো, C3H7 CHO টাকে তুমি ভেঙে লিখলে কি আসে বলো, কি আসে? C3H7 হচ্ছে এরকম লিখবা, দেখো C3H7 মানে কার্বন 3টা, সো এখানে কার্বন প্রথমে CH2, এবারে CH3, এবারে CH2, এবারে এখানে যাবে লাস্টে গিয়ে CHO। বেশ, তাহলে এখানে 4টা কার্বন হইছে 1 2 3 4 বিউটানল। ঠিক সেম ভাবে C2H5 কে ভেঙে লিখলে হবে CH3, কার্বন এখানে 3টা, এই যে কার্বন 3টা 1 2 হয়ে গেছে, বাকিটা হচ্ছে CHO, তাহলে হয়ে গেছে প্রপানল। ক্লিয়ার না? ইজি না জিনিসগুলা? আশা করি ইজি লাগতেছে। ওকে, আচ্ছা এখন আসি অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করব। আচ্ছা অ্যালডিহাইড প্রস্তুত করতে হয় কিভাবে সেটা একটু দেখি। অ্যালডিহাইড প্রস্তুত করতে হবে আমাদের, কি প্রস্তুত করতে হবে? অ্যালডিহাইড। আসো অ্যালডিহাইড প্রস্তুতি কিন্তু আমরা তোমাদেরকে পড়াইছিলাম, আর কই পড়াইছেন একটু বলেন তো, কই পড়াইছি? আসো প্রথমে আমরা একটা যৌগ নিচ্ছি, যৌগের নাম কি? যৌগের নাম হচ্ছে ইথাইন। আমরা গত ক্লাসে পড়াইছিলাম যে ইথাইনকে আমি যদি পানি দিই, এবং আমি যদি এখানে ইথাইনকে আমি কি দিলাম, এখানে আমি ইথাইনকে হচ্ছে পানি দিলাম, তো ইথাইনকে পানি দিলে কি হয়, এখানে ইথাইনকে পানি দিলে কি হয়, ইথাইনকে পানি দিলে, তো ইথাইনকে আমি পানি দিচ্ছি এবং সেখানে হচ্ছে আমি হচ্ছে প্রভাবক দিব, প্রভাবক হচ্ছে 2% Hg এবং 20% H2SO4। তাহলে এখানে দেখো 2% Hg এবং 20% H2SO4 দিছি। এখন কি হচ্ছে, আমরা গত ক্লাসে একটু করে আলোচনা করেছিলাম, মনে আছে কিনা জানি না। সো এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে পানি, পানির মধ্যে আমরা যদি এটাকে যদি ভাঙ্গন করি, ভাঙ্গন করলে কি আসে, H+ আসে এবং OH- আসে। এটা কেমনে আসে একটু খেয়াল করে দেখো তো। H+ হচ্ছে, আমি বলছিলাম H+ হচ্ছে প্রোটন, প্রোটন মানে হচ্ছে সেই ইলেকট্রনকে পছন্দ করে, কারণ তার উপরে পজিটিভ চার্জ আছে। আচ্ছা এটা ভাঙ্গন কেমনে হইলো সেটা কি জানো? কারণ এই যে পানি যে যৌগটা আছে, পানির যৌগটা কিন্তু ভাগ করছে এইভাবে O এবং হচ্ছে H, তাই না? তার পানির যে গাঠনিক সংকেত হচ্ছে এরকম, তো গঠনটা এরকম। তো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে খুবই তড়িৎ ঋণাত্মক, যার কারণে অক্সিজেন কি করে, হাইড্রোজেনের সাথে যে ইলেকট্রন যে শেয়ার করতেছে না, সেগুলো হচ্ছে নিজের দিকে আকর্ষণ করে, কারণ অক্সিজেন বেশি পাওয়ারফুল। তো আকর্ষণ করলে সে মাইনাস হয়ে যায় আর হাইড্রোজেন প্লাস হয়ে যায়, কারণ হাইড্রোজেন দিকে ইলেকট্রন চলে গেলে হাইড্রোজেন প্লাস হয়ে যাবে আর অক্সিজেনের দিকে ইলেকট্রন চলে আসলে অক্সিজেন মাইনাস হয়ে যাবে। তো এই কনসেপ্টটা হচ্ছে এখানে আসবে। এখন দেখো হাইড্রোজেন প্লাস হচ্ছে কি, এখানে হাইড্রোজেন প্লাস হচ্ছে এখানে আমার কি বলো, ইলেকট্রোফাইল মানে প্রোটন, তার কাছে ইলেকট্রন নাই, কারণ ওই যে অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে আসছে, যার থেকে নিয়ে আসবে সে হচ্ছে প্লাস হয়ে যাবে। যে হাইড্রোজেন থেকে নিয়ে আসছে, তাহলে হাইড্রোজেন প্লাস হয়ে গেছে। তো হাইড্রোজেন প্লাস মানে হচ্ছে সে কি করে, সে হচ্ছে ইলেকট্রন খুঁজে, কারণ তার কাছে ইলেকট্রন নাই। সে ইলেকট্রনটা খুঁজে কার থেকে, এই যে পাই বন্ড থেকে, এই যে এখানে পাই বন্ড যে আছে, এই যে পাই বন্ড যে আছে, পাই বন্ড থেকে সে আসলে খুঁজে, কার থেকে খুঁজে বলো, পাই বন্ড থেকে খুঁজে। এই যে এখানে পাই বন্ড, এই যে এখানে যে পাই বন্ড আছে, এই পাই বন্ড থেকে সে ইলেকট্রনটা খুঁজে। তো পাই বন্ড থেকে ইলেকট্রন খোঁজার সময় সে পাই বন্ডটাকে ব্রেক করে দেয়, ফুল পাই বন্ডটাকে ব্রেক করে দিছে, দেখো তো ফুল পাই বন্ডটাকে ব্রেক করে দিছে। পাই বন্ডটাকে ব্রেক করে দিয়ে ওই হাইড্রোজেনটা ওই কার্বনের যে কোনো একটা কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। কথাটা বুঝো, তাহলে পাই বন্ড যেহেতু উপরটা ব্রেক হয়ে গেছে, এখন ট্রিপল বন্ডে কিন্তু পাই বন্ড কয়টা থাকে, ট্রিপল বন্ডে পাই বন্ড থাকে 2টা আর নিচেরটা হচ্ছে সিগমা বন্ড। তাহলে এখন দেখো একটা পাই বন্ড ছুটে গেছে, তাহলে বাকি কয়টা পাই বন্ড, 2টা পাই বন্ড আছে, 2টা না আরেকটা পাই বন্ড আছে, মানে 2টা বন্ড আছে, নিচেরটা সিগমা বন্ড উপরেরটা পাই বন্ড, এবং এখানে লিখে দিলাম CH। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে তো OH আছে, তাহলে OH যুক্ত হবে, যে কার্বনে CH যুক্ত হয়েছে তার পাশের কার্বনের সাথে OH টা যুক্ত হয়ে যাবে। তাহলে OH টাকে আমি এইভাবে লিখতে পারি, অথবা চাইলে আমি OH টাকে এইভাবে লিখতে পারি। কিভাবে? এভাবে লিখতে পারি, আমার খুশি, আমার যেটা খুশি হয় আমি সেটা করব। তাহলে আমি এইভাবে লিখি। ওকে, আচ্ছা
এখন এই যৌগটা যে আমি লিখেছি না, এই যৌগটা হচ্ছে পুনর্বিন্যাস যৌগ, অর্থাৎ এই যৌগটা হচ্ছে অস্থিতিশীল। আমি এই জন্য এটাকে লিখে দিলাম, এটা হচ্ছে অস্থিতিশীল। এটা কি অস্থিতিশীল কি যৌগ। তাহলে অস্থিতিশীল যৌগগুলো কিরকম হয়? অস্থিতিশীল যৌগগুলো হচ্ছে কিছুক্ষণ পর্যন্ত স্থিতিশীল থাকে, এরপর অস্থিতিশীল হয়ে যায়, এবং যার কারণে পরাদিক সেটা পুনর্বিন্যাস হয়ে যায়। তো পুনর্বিন্যাসটা কিরকম হবে? পুনর্বিন্যাসটা হবে এরকম, আচ্ছা পুনর্বিন্যাসটা কিরকম হবে? পুনর্বিন্যাসটা এরকম হবে। তো কিভাবে পুনর্বিন্যাস হবে একটু বলি। প্রথমত হচ্ছে OH যে যৌগটা আছে, OH এর মধ্যে কিন্তু একটা হাইড্রোজেন আছে। এই OH যেখানে থাকে সে OH-টা আবার ভাঙ্গন হয়, অটোমেটিক ভাঙ্গন হয়ে যায়। কিরকম ভাঙ্গন হয়ে যায়? আগে বলছিলাম যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের নেগেটিভিটি বেশি, হাইড্রোজেনের নেগেটিভিটি হচ্ছে কম। সো অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন কি করে? হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে টান মারে এবং হাইড্রোজেন প্লাস হয়ে যায়। ওই প্লাস যে হাইড্রোজেনটা হয়ে যায় সে কি করে? সে আবার এই পাই বন্ডটাকে ভাঙ্গন করে, আবার সেই পাই বন্ডটাকে কি করে? ভাঙ্গন করে। সো দেখি পাই বন্ডটাকে সে কিভাবে ভাঙ্গন করে, এই জায়গায় লিখি। পাই বন্ডটাকে ভাঙ্গন করে এই জায়গায় লিখি। সো পাই বন্ডটাকে সে আবার ভাঙ্গন করে এই কার্বনের সাথে যুক্ত হয়ে যায়। মানে ওই এসটা হচ্ছে ওই পাই বন্ডটাকে ভাঙ্গন করে। কেন? কারণ অক্সিজেন এবং হাইড্রোজেন হচ্ছে যে কি উইক বন্ড আর কি, মানে বেসিক্যালি হচ্ছে তারা বেশিক্ষণ স্থিতিশীল থাকতে পারে না, কারণ অক্সিজেনের নেগেটিভিটি অনেক বেশি। অক্সিজেনের নেগেটিভিটি কিন্তু 3.5, হাইড্রোজেনের নেগেটিভিটি হচ্ছে 2.1। সো অক্সিজেন হাইড্রোজেন থেকে শেয়ার কি দিল, একটু নিচের দিকে টানার পরে হাইড্রোজেনটা বের হয়ে যায়। হাইড্রোজেন তখন হচ্ছে ওই ডাবল বন্ডটাকে অ্যাটাক করে, পাই বন্ডটাকে অ্যাটাক করে। পাই বন্ডটাকে অ্যাটাক করলে এই কার্বনের সাথে প্রথমে যুক্ত হবে, আগে ছিল দুইটা, এখন আরেকটা যুক্ত হবে, মানে ওই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত হবে এবং পাই বন্ডটা ভেঙে গেছে এবং এখানে যুক্ত হয়েছে CHO। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ইথানল। যেহেতু এখানে কার্বন কয়টা আছে? দুইটা আছে। ইথানল। এই ভালো করে বুঝছো কিনা কমেন্টটা জানাও। ইথানল তাহলে আমরা বুঝতে পারছি, আমরা ইথানল পুরো জিনিসটা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে অ্যালডিহাইড তৈরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, ধরো আমাকে এটা কি বলছে? আমাকে বলছে ইথাইন থেকে ইথানল বের করতে বলছে। এখন আমাকে যদি বলে প্রপানল বের করো, পারবো? প্রপানল বের করে পারবো? হ্যাঁ, প্রপানল বের করলো পারবো। কিরকম? আমি ফার্স্ট অফ অল ধরো আমরা হচ্ছে মনে করো এখানে একটা ফ্যাক্ট আছে, ইথানল থেকে প্রপানল কিন্তু বের করা যায়, সেটা কিন্তু ধরো আমরা উডস বিক্রিয়াতে পড়বো সামনে, কিন্তু সেটা আমাদের এসএসসি তে নাই। সো এই জন্য আমি তোমাদেরকে পড়াইতে পারতেছি না, কিছু জিনিস আসলে আমি চাইলেও পড়াইতে পারতেছি না। যেমন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি ইথানলটা বুঝতে পারছি বাট প্রপানল তো বুঝতে পারতেছি না, প্রপানল কেমনে আসবে? প্রপানল আসবে, কিন্তু এটা আমাদের সিলেবাসে নাই। এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন হচ্ছে উডস বিক্রিয়াটা পড়বো, কার্বন সংখ্যা দ্বিগুণ হলে তখন সেটা আমরা প্রপানলটা তৈরি করতে পারবো। বাট এখন যেহেতু আমাদের সিলেবাসে নেই, আমরা এতটুকু পর্যন্ত পড়ি। সো এতটুকু পর্যন্ত তোমাদের কাছে জিনিসটা বোঝা গেছে কিনা একটু আমরা কমেন্ট বক্সে জানিয়ে দিই। আশা করি জিনিসটা ক্লিয়ার। ওকে, আর এখানে প্রভাবকটা কিন্তু মাস্ট, 2% মার্কারি 20% সালফিউরিক অ্যাসিড প্রভাবক না দিলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবা না। আচ্ছা, এরপর আসি ফরমালিন। আমরা কিন্তু এর আগে যেটা পড়ছি সেটা হচ্ছে ইথানল ছিল। কি ছিল? ইথানল ছিল, তাই না? ইথানল ছিল। ওকে, এখন আসি ফরমালিন। ফরমালিন মানে কি? একদম সহজ কথা যদি বলি, ফরমালিন হচ্ছে মিথানল। আমরা যে পড়ছিলাম না মিথানল, আমরা কি পড়ছিলাম বলো? মিথানল পড়ছিলাম না? এই মিথানল মানে হচ্ছে HCHO। এই মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বললাম? 40% জলীয় দ্রবণকে 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। তাহলে আমাকে কেউ যদি ফরমালিন তৈরি করতে বলে, জাস্ট আমি কি করব? আমি প্রথমে হচ্ছে মিথানল যৌগটা তৈরি করব। মিথানলের অপর নাম হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড হচ্ছে মিথানলের অপর নাম। এই মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। ফরমালিনের 40 ভাগ হচ্ছে মিথানল থাকে আর 60 ভাগ হচ্ছে কি থাকে? পানি থাকে। এটা একটু পয়রা নিও। আর এখানে বিভিন্ন মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু ফরমালিন ব্যবহার করে থাকি। তোমরা যখন ল্যাবে যাবা, তোমাদের যখন সায়েন্স ল্যাবে যখন তোমরা যাবা, যে স্পেশালি এটা হচ্ছে বায়োলজিক্যাল ল্যাবগুলোতে,
তখন দেখবা অনেক বছর আগের বিভিন্ন হচ্ছে জীবদেহের যে মৃতদেহ আছে সেই মৃতদেহগুলো সংরক্ষণ করা হয়। যেমন সেখানে দেখবা সাপ, শামুক, তারপর হচ্ছে ব্যাং, তারপর হচ্ছে মনে করো হচ্ছে ছোট ছোট হচ্ছে যে কচ্ছপ, এই জিনিসগুলো হচ্ছে এখানে যে দেখো সাপ দেখতে পারবা, ব্যাং দেখতে পারবা, টিকটিকি দেখতে পারবা। এই জিনিসগুলো সংরক্ষণ করার জন্য কি কাজে লাগে? ফরমালিনকে আমরা কাজে লাগাই। সো এই ফরমালিনকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে বিভিন্ন মৃতদেহ সংরক্ষণ করে থাকি। স্পেশালি হচ্ছে আমরা যখন মারা যাই তখনও কিন্তু অনেক সময় ফরমালিন দিয়ে সংরক্ষণ করা হয়, কিন্তু সেটা মোস্ট অফ দ্য কেসে করা হয় না, কারণ তাড়াতাড়ি আমাদেরকে দাফন করা হয়। বাট অনেক সময় যদি সংরক্ষণ করানোর জন্য যদি হচ্ছে কি লাগে, এমন যদি হচ্ছে রিকোয়ারমেন্ট লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা ফরমালিনটা ব্যবহার করি। আচ্ছা, এরপর আসি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড যে কথা, জৈব অ্যাসিড সে কি কথা, বুঝতে পেরেছো? জৈব অ্যাসিড মানে হচ্ছে যেগুলো, যে অ্যাসিডগুলো জীবদেহে পাওয়া যায় সেগুলোকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। যেগুলো জীবদেহে পাওয়া যাবে সেগুলোকে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বলবে। সো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে সেম, CnH2n1 + COOH। আমরা অ্যালডিহাইড যেরকম পড়েছি লাস্টে CHO মূলক থাকবে, ঠিক সেম ভাবে জৈব অ্যাসিড বললে COOH থাকবে, COOH থাকবে। বুঝতে পেরেছো? COOH থাকা মানে হচ্ছে লাস্টে সেটা জৈব অ্যাসিড হবে বা ফ্যাটি অ্যাসিড হবে। ওকে, আমি নামকরণটা একটু তোমাদেরকে পড়িয়ে দিই, একদম সিম্পল ভাবে পড়াচ্ছি, তোমার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। n এর মান প্রথমে এখানে কি বসাও? 0 বসাও। দেখো যেহেতু কার্যকরী মূলকে C থাকে সেখানে তো এখানে n এর মান 0 থেকে স্টার্ট করতে হবে। আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এবং অ্যালকোহলে কিন্তু আমরা n এর মান 1 থেকে শুরু করছি, অ্যালকিন এবং অ্যালকেনে 2 থেকে শুরু করছি, কিন্তু অ্যালডিহাইডে 0 থেকে স্টার্ট করতে হয়েছে, কারণ অ্যালডিহাইডের কার্যকরী মূলকে C আছে। আবার জৈব অ্যাসিডও 0 থেকে স্টার্ট করতে হবে, কারণ জৈব অ্যাসিডের কার্যকরী মূলকে C আছে। সো জৈব অ্যাসিডের কার্যকরী মূলকটা তুমি দাও, এখানে n এর মান তুমি বসাও 0। n এর মান তুমি যখন 0 বসাবা তখন তুমি এখানে দেখবা C0H কত আসছে? 1 COOH। তাহলে এটার নাম হবে HCOOH, HCOOH। আবার আমি যদি n এর মান কথা বসাই, এই ভালো করে এই জায়গায় দেখো, n এর মান আমি যদি এখানে যদি 1 বসাই, 1 বসালে আমি এখানে কি পাবো? 1 বসালে আমি পাবো হচ্ছে CH3COOH। তাহলে দেখো প্রথমটার নাম কি? প্রথমটার নাম পাইছি কার্বন একটা, এজন্য এটার নাম হবে, এজন্য এটার নাম কি হবে? কার্বন একটা হলে মিথ, যেহেতু এখানে সিঙ্গেল বন্ড আছে, যেহেতু এখানে সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, সেটার নাম হবে মিথান, মিথান। আর যেহেতু COOH আছে, সো লাস্টে আমি ওইক যোগ করে দিব, ওইক অ্যাসিড যোগ করে দিব। COOH থাকা মানে হচ্ছে লাস্টে ওইক অ্যাসিড যোগ করে দিব, এটার নাম হয়ে গেছে মিথানোইক অ্যাসিড। ঠিক সেম ভাবে তুমি যদি এই জিনিসটা দেখো, এখানে C দুইটার জন্য ইথ, যেহেতু সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছ, সো নাম হবে ইথান। আর যেহেতু তুমি হচ্ছে কি দেখতে পাচ্ছ, COOH দেখতে পাচ্ছ, তাহলে নাম হবে ওইক অ্যাসিড, তাহলে এটার নাম হবে ইথান ওইক অ্যাসিড। তাহলে কার্বন একটা হলে মিথানোইক অ্যাসিড, কার্বন দুইটা হলে ইথানোইক অ্যাসিড, কার্বন তিনটা হলে প্রোপানোইক অ্যাসিড। তো জিনিসটা আমি একটু লিখে দিই, তো HCOOH মিথানোইক অ্যাসিড, CH3COOH ইথানোইক অ্যাসিড, তারপর হচ্ছে C2H5 মানে কার্বন যখন দুইটা হবে এবং COOH সহ তিনটা হবে তখন সেটা হবে প্রোপানোইক অ্যাসিড, C3H7 COOH তখন সেটার নাম হবে বিউটানোইক অ্যাসিড। আমার মনে হয় জিনিসটা আমি তোমাকে বোঝাতে পেরেছি, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসি ফ্যাটি অ্যাসিড কিভাবে তৈরি করব। ফ্যাটি অ্যাসিড তৈরি করব হচ্ছে কোত্থেকে? ইথানল থেকে। ফ্যাটি অ্যাসিড আসলে অনেক ভাবে তৈরি করা যায়, আমরা একটু দেখি। প্রথমে ইথানল থেকে আমরা তৈরি করি। ইথানল হচ্ছে, তুমি লিখো প্রথমে ইথানল যৌগটা মানে কি? ইথানল যৌগটা মানে হচ্ছে CH3CHO, এটা হচ্ছে ইথানল, তাই না? তুমি যে কোনো অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারবা। আমি তোমাকে একটা দেখাই আগে। ইথানলকে তুমি ফার্স্টে কি করবা? ইথানলকে তুমি ফার্স্টে জারণ করবা। তোমাকে আমি একটা কথা, একটা শর্টকাট দেখাই দিই। যে কোনো অ্যালডিহাইডকে তুমি যদি জারণ করো, জারণ করতে হয় কিন্তু K2Cr2O7 হচ্ছে আমার প্রভাবক। আচ্ছা, এখানে এই কাহিনীটা একটু আমি তোমাকে একটু বুঝাই বলি, এটা এক্স্যাক্টলি কি হয়েছে। দেখো আমি জিনিসটা একদম আরেকটু ভেঙে ভেঙে বুঝালে আমার মনে হয় তোমার কাছে জিনিসটা ইজি হবে। কিরকম ভেঙে ভেঙে? ফর এক্সাম্পল আমরা হচ্ছে একটা ইথানল নিছি, এখন আমাকে অ্যাট এনি কস্ট ইথানলকে কি করতে হবে? জারণ করতে হবে। ইথানলকে কি করতে হবে? জারণ করতে হবে। এখন দেখো ইথানলকে জারণ করতে হয় কিভাবে? K2Cr2O7 দিয়া।
K2Cr2 7 হচ্ছে জারক পদার্থ। জারক পদার্থের কাজটা হচ্ছে সে জারণ করাবে। এখন জারণ কিভাবে করাবে? জারক পদার্থ কি করবে? একটা জাইমান অক্সিজেন উৎপন্ন করবে। এই জাইমান অক্সিজেনটা হচ্ছে এই CH3CHOটাকে জারণ করাবে। এখন তোমাদেরকে আমি আগে বলছিলাম যে জারণ মানে কি? জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযুক্তকরণ। তোমাদেরকে আমি আগে বলছিলাম জারণ মানে হচ্ছে, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযুক্তকরণ। জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযুক্তকরণ। আবার বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন বিমুক্তকরণ, মানে হাইড্রোজেন মুক্তকরণ, মানে হাইড্রোজেনকে বের করতে হবে। আবার আমি যদি আরেকবার যদি বলি, জারণ মানে অনেক সময়, অনেক ক্ষেত্রে জারণ মানে অনেক সময় হাইড্রোজেন বের করাটাকে বলে। মানে হচ্ছে আমি একটা জিনিস মিস্টেক করে ফেলছি, সরি। বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড করণ, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন সংযুক্তকরণ। জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযুক্তকরণ, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন সংযুক্তকরণ। মানে হাইড্রোজেন অ্যাড করলে বিজারণ হয়, আর অক্সিজেন অ্যাড করলে জারণ হয়, মানে সংযুক্ত করলে আর কি। অ্যাড মানে সংযুক্ত করলে। আবার অনেক সময় জারণে যদি হাইড্রোজেন রিমুভ করো, হাইড্রোজেন রিমুভ করলে কিন্তু সেখানেও কিন্তু জারণ হয়। আবার বিজারণে তুমি যদি অনেক সময় অক্সিজেন রিমুভ করো তখনও কিন্তু অনেক সময় বিজারণ হয়। কিন্তু তোমাকে আমি এত কনফিউশন করব না, তোমাকে জাস্ট একটা জিনিস মাথা রাখবো, যে জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাড করা। ওই বাকি দুইটা ভুলে যাও, ওইটা আমরা ইন্টারে গিয়ে পড়বো। জারণ মানে অক্সিজেন অ্যাড করা, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড করা। অনেক সময় জারণ মানে হচ্ছে হাইড্রোজেন বের করলে জারণ হয়, এটা জাস্ট একটা মাথায় রাখো। ওকে, সো দেখো এখন আমি CH3CHO এটাকে আমি জারণ করব, এটাকে আমি কি করব? জারণ করব। এখন জারণ মানে কি? জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাড করব। তাহলে অক্সিজেন অ্যাড করে ফেলি, আসো অক্সিজেন অ্যাড করে ফেলি। যেহেতু এখানে অক্সিজেন আছে কয়টা? একটা। তাহলে আরেকটা অক্সিজেন অ্যাড করে ফেলো। আরেকটা অক্সিজেন অ্যাড করলে কি হয়? একটা অক্সিজেন আছে, আরেকটা অক্সিজেন অ্যাড করে ফেললে কি হয়? CH3CH হয়। CH3CH এর নাম কি? CH3CH এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। নাম কি? ইথানোয়িক অ্যাসিড। তাহলে CH3CH এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর এটার নাম হচ্ছে ইথানল। তাহলে ইথানল থেকে আমি ইথানোয়িক অ্যাসিড তৈরি করছি। এখন প্রশ্ন হচ্ছে এটা না, প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যদি এখানে মিথানল দিতাম তাহলে কি হতো? আসো মিথানল দিলে সেম কাহিনী হতো। আমি এখানে K2Cr2O7 দিতাম, এবং এখানে আমি হচ্ছে K2Cr2O7 তো জাইমান অক্সিজেন তৈরি করতো। তাহলে আমি একটা অক্সিজেন অ্যাড করলে কি হয়? HCOH তৈরি হয়। আচ্ছা, ঠিক সেম ভাবে অনেকে আবার প্রশ্ন করতে পারে যে হ্যাঁ আমি যদি কার্বন সংখ্যা যদি আরো বাড়িয়ে দিই, ফর এক্সাম্পল CH3, আমি CH2, COH আমি এভাবে দিলাম, পরে দিয়ে আমি এখানে দিলাম K2Cr2O7 আমি এভাবে দিলাম, আর এখানে আমি জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলাম। তো জারণ করলে এখানে কার্বন আছে কয়টা? এই আমি একটা জায়গায় ভুল লিখে বলছি, COH হবে না, এটা হবে CHO। তাহলে CHO যদি হয়, এখানে কার্বন আছে কয়টা? তিনটা। তো তিনটাকে আমি জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলে কি হয়? CH3 CH2 COOH। এটা হচ্ছে আমাদের এখানে কাহিনী। আশা করি আমি তোমাকে বিষয়টা বুঝাতে পারছি না? বুঝাতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট কিছু না, এখানে কার্বন একটা দুইটা তিনটা ছিল, জাস্ট CHO জায়গায় আরেকটা অক্সিজেন বসাই দিছি। সেম CHO এর জায়গায় আরেকটা অক্সিজেন বসিয়ে দিছি। CHO এর মধ্যে মানে জায়গা না, মানে CHO এর সাথে আরেকটা অক্সিজেন বসিয়ে দিয়েছি, CHO এর সাথে আরেকটা অক্সিজেন বসিয়ে দিয়েছি, CHO এর সাথে আরেকটা অক্সিজেন আমি বসিয়ে দিয়েছি। এখন তোমাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেখাই। ফর এক্সাম্পল আমি এই জিনিসগুলোকে একটু আচ্ছা, ফর এক্সাম্পল আমি হচ্ছে জিনিসগুলোকে একটা কাজ করি। আচ্ছা, এটা হচ্ছে ইয়া হয়ে গেছে। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে।
এখন ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি আমি যে জিনিসটা তোমাকে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরো আমার হচ্ছে এখানে এই যোগটা তো আমি লিখলাম, লেখার পর এখন আমার কাছে মনে হয়েছে যে আমাকে যদি ইনকেস অ্যালকোহল থেকে যদি বের করতে বলে, কোত্থেকে বের করতে বলে, ফর এক্সাম্পল আমাকে অ্যালকোহল থেকে বের করতে বলছে। অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে ধরো CH3OH, অথবা ধরো আমাকে বললে CH3, একই কথা, CH3CH2OH, এই যৌগটা থেকে ধরো বের করতে বলছে। এখন এই যৌগটার নাম কি? ইথানল। ধরো আমাকে ইথানল থেকে একটা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বের করতে বলছে, আমি কিভাবে করব? খুবই সিম্পল। ইথানলকে তুমি যদি জাইমন অক্সিজেন দ্বারা যদি জারণ করো পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে তুমি যদি এটাকে যদি জারণ করো, জারণ করলে এখানে কি বের হয়? এখানে দেখো ইথানলকে বা অ্যালকোহলকে তুমি যদি জারণ করো তাহলে হচ্ছে সেখানে কি হবে? হাইড্রোজেন বের হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে যে অ্যালকোহলকে জারণ করলে সেখানে কিন্তু অক্সিজেন সংযুক্ত হবে না, সেখানে হাইড্রোজেন অপসারণ হবে। কিন্তু অ্যালডিহাইডকে যদি জারণ করো সেখানে অক্সিজেন সংযুক্তকরণ হবে। এটা রুলসটা মানতে হবে। অ্যালডিহাইডকে জারণ করলে অক্সিজেন সংযুক্তকরণ হবে, কিন্তু অ্যালকোহলকে জারণ করলে হাইড্রোজেন বের হয়ে যাবে। তো অ্যালকোহলকে তুমি জারণ করলে এই যে এখানে দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এই দুইটা হাইড্রোজেন বের হয়ে গেলে বাকিটা কি? বাকিটা হচ্ছে CH3CHO। এখন তাহলে আমি অ্যালকোহলকে জারণ করলে আমি অ্যালডিহাইড পাবো, অর্থাৎ আমি ইথানলকে জারণ করলে আমি ইথানল পাবো, আর ইথানলকে যদি আমি আরেকবার জারণ করি তাহলে সেটা আমি কি পাবো? ইথানোয়িক অ্যাসিড পাবো। তাহলে এই জিনিসটাকে আমি সংক্ষেপে লিখতে পারি। কিরকম সংক্ষেপে লিখতে পারি? আমি যদি এরকম লিখি যে CH3, ভালোভাবে দেখো, CH3CH2OH, আমি যদি এভাবে লিখি প্লাস জাইমন অক্সিজেন দিলাম, এখানে জাইমন অক্সিজেন দিলে আমি এখানে K2Cr2O7 দিলাম। দেখো ভালোভাবে দেখো, জাইমন অক্সিজেন দিলে আমি সেখানে K2Cr2O7 দিলাম, ভালোভাবে দেখো। এবং এখানে আমি এটা দুইবার দিলাম। কয়বার দিলাম? দুইবার দিলাম, মানে একসাথে দুইবার দিয়ে দিলাম। তো একসাথে দুইবার দিলে সেটা কি হয়? এখানে সরাসরি আমি CH3CH বের করে ফেলবো। দেখছো, একটা দুইটা কার্বন, এখানেও একটা দুইটা কার্বন, সরাসরি একদম, মানে এটাকে আমি এক স্টেপে লিখে দিতে পারি। এই যে এক স্টেপে লিখে দিছি না, এরকম আমি হচ্ছে এক স্টেপে সেটাকে আমি হচ্ছে লিখে দিতে পারি। এই এক স্টেপে আমরা লিখতে পারলে মনে করো হচ্ছে আমার এখানে কাজ শেষ। বুঝছো? এবং এই যৌগটার নাম হচ্ছে জৈব অ্যাসিড। এটাকে কি বলে? জৈব অ্যাসিড বলে, অথবা এটাকে ফ্যাটি অ্যাসিড বলে। ফ্যাটি অ্যাসিড বলে, অথবা এটাকে জৈব অ্যাসিড, যেটাকে ইংলিশে বলা হয় অর্গানিক অ্যাসিড। জৈব অ্যাসিড বা অনেক সময় কি বলে? অর্গানিক অ্যাসিড বলে বা ফ্যাটি অ্যাসিড বলে থাকে। ঠিক আছে? অর্থাৎ অ্যালকোহলকে যদি আমি একবার জারণ করি হাইড্রোজেন বের হবে, আরেকবার জারণ করলে অক্সিজেন সংযুক্ত হয়ে CH3COOH তৈরি হবে। এই জন্য বারবার বললাম জারণ সেক্ষেত্রে অক্সিজেন অ্যাড হয়, আবার অনেক সময় হাইড্রোজেন বের হয়। তাহলে হাইড্রোজেন বের হবে জারণের ক্ষেত্রে কখন? যখন অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব, আর অ্যালডিহাইড থেকে যদি জৈব অ্যাসিডে যাই তখন সেক্ষেত্রে অক্সিজেন অ্যাড হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে আমার কাছে মনে হয় তোমরা জিনিসটা ক্লিয়ারলি লিখতে পারবে পরীক্ষায়। ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড সেটা কিন্তু অম্লধর্ম প্রদর্শন করে। আমরা জানি যে কোনো একটা অ্যাসিড সে অম্লধর্ম প্রদর্শন করে, আর অ্যাসিডের যে প্রপার্টিজ বা ধর্মগুলো আছে সেগুলো আমরা কিন্তু জানি। অ্যাসিড কি করে? লিটমাসকে লাল করে। অ্যাসিড কি করে? লবণের সাথে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এটা কি জানি? না জানলে এখনই লিখে নাও। অ্যাসিডের সবচেয়ে মূল্যবান ধর্মটা কি? মূল্যবান ধর্ম হচ্ছে যে কোনো একটা অ্যাসিড, ধরো তুমি হচ্ছে CH3COOH নিছো, CH3COOH হচ্ছে একটা অ্যাসিড। এই অ্যাসিডটা কি করে? একটা ক্ষার নাও, ক্ষারের সাথে লবণ ও পানি উৎপন্ন করে। সো তুমি কিভাবে বুঝবা? দেখো প্রথমত তুমি দেখবা সোডিয়াম হচ্ছে প্লাস, অক্সিজেন OH হচ্ছে মাইনাস, H হচ্ছে প্লাস, অক্সিজেন হচ্ছে মাইনাস। সো মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে, মিলে কি হয়ে যাবে? CH3COONA হয়ে যাবে। খেয়াল করে দেখো, CH3COONA হয়ে যাবে। বাকিটা কি? OH এবং H মিলে কি হবে? OH এবং H মিলে পানি হবে। তাহলে CH3COONA কি? লবণ। এটা প্রশমন বিক্রিয়া, আর ওটা হচ্ছে পানি। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অনেক সময় পরীক্ষা আসে যে জৈব অ্যাসিড যে একটা অ্যাসিড সেটা ব্যাখ্যা করো।
কিভাবে ব্যাখ্যা করবা? জৈব অ্যাসিড যে একটা অ্যাসিড সেটা কিভাবে প্রমাণ করবা? আমরা জানি যে কোনো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অ্যাসিড আবার কি করে? নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করে, তাই না? আচ্ছা, এরপরে কি করে? অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, ফ্যাটি অ্যাসিড কিন্তু দুর্বল অ্যাসিড। আচ্ছা, দুর্বল অ্যাসিড কেন বলা হয়? কারণ দুর্বল অ্যাসিড গুলা কি হয়? দুর্বল অ্যাসিড হচ্ছে খুব কম বিয়োজন হয়, মানে এটা হচ্ছে জলীয় দ্রবণে খুব কম পরিমাণ বিয়োজন হয়। বিয়োজন যদি কম হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা দুর্বল অ্যাসিড বলি, আর বেশি পরিমাণ বিয়োজন হলে সেটাকে আমরা তীব্র অ্যাসিড বলি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে বিয়োজন মানে কি? বিয়োজন মানে হচ্ছে কতটুকু সেটা ভাঙতেছে, পানির মধ্যে কতটুকু ভাঙতেছে, পানির মধ্যে কতটুকু সেটা মিশতেছে। কম মিশলে সেটাকে আমরা দুর্বল বলি, বেশি মিশে গেলে সেটাকে আমরা কি বলি? তীব্র বলি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসি জৈব অ্যাসিডের আরো কিছু বিষয় আছে। জৈব অ্যাসিড সমূহ অজৈব অ্যাসিডের তুলনায় হচ্ছে দুর্বল। জৈব অ্যাসিড মানুষের খাদ্য উপযোগী উপাদান। আমরা লেবুর রস, যে সাইট্রিক অ্যাসিড, লেবুর রসের মধ্যে যে সাইট্রিক অ্যাসিড থাকে সেগুলো কিন্তু জৈব অ্যাসিড। এগুলোর মধ্যে টার্টারিক অ্যাসিড, এগুলো হচ্ছে জৈব অ্যাসিড। দধি, ল্যাকটিক অ্যাসিড, এগুলো সব কি? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকে, একে খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করা হয়। জৈব অ্যাসিডের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো হচ্ছে কি করে? খাদ্যের গুণগত মান বজায় রাখে, এজন্য এটাকে খাদ্য সংগ্রহ হিসেবে ব্যবহার করা হয়। ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তোমরা সবাই ভিনেগার পড়ছো না? পরীক্ষায় কিন্তু ভিনেগার থেকে প্রশ্ন আসে। ভিনেগার মানে কি? ভিনেগার মানে কিছুই না, ভিনেগার হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। এই যে ইথানোয়িক অ্যাসিডের কি বললাম বলো? এই যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে, যে আমরা বলছিলাম না মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, ঠিক সেম ভাবে এরকমই যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? ভিনেগার বলে। এখন তোমাকে যদি ভিনেগার যদি তৈরি করতে বলে, তুমি কি বলবা? তুমি বলবা যে আমি ইথানোয়িক অ্যাসিডটা তৈরি করি। ইথানোয়িক অ্যাসিড তৈরি করলে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার, তাহলে ভিনেগার তৈরি হয়ে গেছে। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড তৈরি করা মানে হচ্ছে ভিনেগার তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? 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 আচ্ছা, এখন ধরো আমাকে বিভিন্ন যৌগ থেকে ভিনেগার তৈরি করতে বলতে পারে, বিভিন্ন যৌগ থেকে। ফর এক্সাম্পল আমাকে বলতে পারে যে অ্যালকোহল থেকে ভিনেগার তৈরি করো, মানে হচ্ছে CH3 CH2OH। আমাকে ধরো বলছে যে ইথানল থেকে তুমি একটা ভিনেগার তৈরি করে দেখাও। পরীক্ষায় অনেকভাবে আসতে পারে, বুঝছো? আবার অনেক সময় আমাকে এটাও বলতে পারে যে হচ্ছে কিভাবে বলতে পারে একটু দেখি। ধরো আমাকে বললো এখানে, আমাকে যদি বলে ধরো CH3 CHO, এটা থেকে আমাকে ভিনেগার তৈরি করতে বলতে পারে। আবার জিনিসটাকে আরেকটু কঠিন করার জন্য আমাকে বলতে পারে ইথিন থেকে ভিনেগার তৈরি করো। ইথিন থেকে কি তৈরি করো? ভিনেগার তৈরি করো। এখন জিনিসটাকে কঠিন করার জন্য হয়তো আমাদেরকে বলতে পারে যে ইথিন থেকে ভিনেগার তৈরি করো বা ইথানল থেকে ভিনেগার তৈরি করো। এখন দেখো ভিনেগার মানে কি? ভিনেগার মানে জৈব অ্যাসিড। তাহলে আমি ইথানলকে, আমি জাস্ট একটা কাজ করতে পারি, ইথানলকে CH3 CH2OH, এটাকে জাস্ট আমি একবার জাইমান অক্সাইড দ্বারা জারণ করব। একবার জাইমান অক্সাইড দ্বারা জারণ করা মানে হচ্ছে CH3 CHO, অর্থাৎ দুইটা হাইড্রোজেন বের হয়ে গেছে, এই দুইটা হাইড্রোজেন বের হয়ে গেছে। এখন আমি জাস্ট কি করব? CH3 CHOটাকে আরেকবার জারণ করলে আমি কি পেয়ে গেছি? জৈব অ্যাসিড পেয়ে গেছি। একটু আগে আমি সেটা পড়ালাম। তাহলে জৈব অ্যাসিড যে পেয়েছি, যে CH3 COOH, এটা 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? ভিনেগার বলে। তাহলে এটাই হচ্ছে আমার ভিনেগার, এটাই হচ্ছে আমার ভিনেগার। আচ্ছা, ভিনেগার তোমরা কিন্তু সবাই শুনছো নাম, না শুনলে তোমরা এখনই হচ্ছে আন্টিকে জিজ্ঞেস করো যে আম্মু ভিনেগার মানে কি? ভিনেগার হচ্ছে কি? ভিনেগারকে অনেক কাজে ইউজ করা যায়। খাদ্য সংরক্ষণ করতে পারো ভিনেগার। তোমরা যে মাঝে মাঝে যে হচ্ছে যে গ্রিল চিকেন খাও না, সেগুলো যে হচ্ছে ম্যারিনেশনের জন্য আমরা ভিনেগারটা ইউজ করি। ভিনেগারের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করা হয়। তুমি খাদ্যকে সংরক্ষণ করার জন্য তুমি ভিনেগার ব্যবহার করলে খাদ্যটা হচ্ছে যে একদম ঠিকভাবে সংরক্ষিত থাকে। এখানে বলছে দেখো যে ভিনেগার খাবার তৈরিতে এবং খাদ্য সংগ্রহ হিসেবে কাজ করে। এই দ্রবণ মৃদু অম্লীয় বলে খাদ্য ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না, এজন্য ফলে খাদ্য পচে না। ভিনেগারের গুরুত্বপূর্ণ খুব ভালো কি আছে, পয়েন্ট আছে। আচ্ছা, আরেকটা কথা বলি। এখন ধরো ইথানল থেকে ভিনেগার বের করতে পারছো, ইথানলকে একবার জারণ করলে কিন্তু ভিনেগার হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে
অ্যালকিন থেকে কেমনে ভিনেগার তৈরি করব? আচ্ছা, অ্যালকিন থেকে আমরা কি অ্যালকোহল তৈরি করতে পারি? কেমনে? অ্যালকিনকে আমি যদি পানি দিই, মনে আছে পানি হচ্ছে H প্লাস এবং OH। H প্লাস কি করে, এই যে পাই বন্ডটাকে ব্রেক করে দেয়, পাই বন্ডটাকে ব্রেক করে দিয়ে এই CH2 এর মধ্যে যুক্ত হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে CH3, বাকিটা হচ্ছে কি CH2OH। স্যার বুঝি নাই, এটা পড়াইছিলাম আগেও, কিছু না, পানির মধ্যে H প্লাস থাকে, H প্লাসটা পাই বন্ডটাকে ভাঙলে CH2 CH3 হবে, সিঙ্গেল বন্ড CH2 এর জায়গায় CH2 এর সাথে OH যুক্ত হয়ে যাবে, তাহলে সেটা হয়ে গেছে অ্যালকোহল। এখন অ্যালকোহলকে তুমি দুইবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলে, একটু আগে পড়াইছিলাম কি তৈরি হয়, জৈব অ্যাসিড তৈরি হয়, যেটার 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। জৈব যৌগের মতো সহজ জিনিস পৃথিবীতে আর নাই, জাস্ট একবার দেখে নাও পুরো জিনিসটা, দেখবা যে ইজি লাগবে। জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যগুলো একটু পাশে পড়ে নিও। জৈব যৌগের মধ্যে মাস কার্বন থাকবে, অজৈব যৌগের মধ্যে কার্বন থাকে না নরমালি, যেগুলো দুই একটি ব্যতিক্রম ছাড়া সাধারণত অজৈব যৌগের মধ্যে কার্বন থাকে না। জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে, বাট অজৈব যৌগের বিক্রিয়া হতে সময় লাগে না। জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, অজৈব যৌগ আয়নিক এবং সমযোজী বন্ধন উভয়ের মাধ্যমে গঠিত হতে পারে। সো এই জিনিসগুলো একটু লিখে রাখো, আমি ব্যাখ্যা করতে পারি, বাট তোমরা এগুলো জাস্ট নিজে পড়লে একটু বুঝবা যে জৈব যৌগের মধ্যে সমযোজী বন্ধন থাকে, মানে ইলেকট্রন শেয়ার হয়। দেখো ইলেকট্রন শেয়ার হচ্ছে, কিন্তু অজৈব যৌগের মধ্যে অনেক সময় ইলেকট্রন শেয়ার হয় না, অনেক সময় ইলেকট্রন ট্রান্সফার হয়। কিরকম, ধরো HCl বা NaCl এর মধ্যে কি ইলেকট্রন শেয়ার হয়? না, ইলেকট্রন আদান প্রদান হয়। স্যার বুঝি নেই। দেখো সোডিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা? একটা। ক্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা? 3s2 3p5, তাহলে 7টা। ক্লোরিন বলতেছে একটা ইলেকট্রন পাইলে সে অষ্টক পূরণ করবে। সোডিয়াম বলতেছে একটা ইলেকট্রন ছেড়ে দিলেই অষ্টক পূরণ করবে। ক্লোরিন বলতেছে একটা ইলেকট্রন গ্রহণ করলে সে অষ্টক পূরণ করবে। তাহলে সোডিয়াম কি করে, ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দেয় যে দেখ তুই আমার থেকে একটা ইলেকট্রন নিয়ে আনে, তুই আমার থেকে একটা ইলেকট্রন নিয়ে নিলে আমার হচ্ছে অষ্টক পূরণ হবে। তাহলে দেখো সোডিয়াম ক্লোরিনের অষ্টক পূরণ করাচ্ছে, আবার ক্লোরিন সোডিয়ামের অষ্টক পূরণ করাচ্ছে, তাই না? সোডিয়াম ইলেকট্রন দান করে অষ্টক পূরণ করতেছে, ক্লোরিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতেছে। তাহলে ক্লোরিন যদি সোডিয়াম ইলেকট্রন যদি গ্রহণ না করতো তাহলে সোডিয়ামের অষ্টক পূরণ হতো না, আবার সোডিয়াম যদি ক্লোরিনকে ইলেকট্রন দান না করতো তাহলে ক্লোরিনের অষ্টক পূরণ হতো না। তাহলে ক্লোরিন এখানে কি করে, ক্লোরিন হচ্ছে এখানে সোডিয়াম থেকে ইলেকট্রন নিয়ে সে 3s2 3p6 এ পরিণত হয়, আর এখানে সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে দিয়ে 2s2 2p6 এ পরিণত হয়, অর্থাৎ 3s1টা চলে যায়। তো যার কারণে এখানে ইলেকট্রন আদান প্রদান হয়। ইলেকট্রন আদান প্রদান হলে সেটা হচ্ছে আয়নিক যৌগ। আর যেখানে ইলেকট্রন আদান প্রদান হবে না, শেয়ারিং হবে। শেয়ারিং বলতে কি এরকম, ধরো কার্বনের সাথে তোমার ক্লোরিন 4টা মিশাইছো, দেখবা প্রত্যেকটা ক্লোরিন হচ্ছে অষ্টক পূরণ করছে কার্বনের সাথে ইলেকট্রন শেয়ার করে, কারণ ক্লোরিনের লাস্টে হচ্ছে 3s2 3p5, সো কার্বনের হচ্ছে কি আছে, লাস্ট শেলে 4টা করে ইলেকট্রন আছে, সো কার্বন ক্লোরিন থেকে 4টা ইলেকট্রন শেয়ার করছে। শেয়ার করলে দেখবা যে ক্লোরিনের অষ্টক পূরণ হয়ে গেছে, আবার কার্বনের অষ্টক পূরণ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে জিনিসগুলো বোঝানো হয়। আচ্ছা আমরা চোখ বন্ধ করে সিকিউতে চলে আসি। আসো আমাদের আজকের কাঙ্ক্ষিত সিকিউ। আমাদের এখন পর্যন্ত ক্লাসের টাইম হয়েছে কতক্ষণ আমরা একটু দেখি। আমাদের এখন পর্যন্ত ক্লাসের টাইম হয়েছে 38 মিনিট 22 সেকেন্ড। সো আমরা সিকিউতে আশা করি 1 ঘন্টা থেকে বেশি টাইম দিতে পারবো। সো 1 ঘন্টা থেকে বেশি টাইম দিলে আমাদের মিনিমাম আমরা 10টা সিকিউ সলভ করতে পারবো। সো আজকের ক্লাসের টার্গেট হচ্ছে মিনিমাম 10টা সিকিউ সলভ করা। সো আমি খুব দ্রুত সলভ করাবো, সবাই খাতা কলম নিয়ে বসো, যা যা পড়াইছি সেগুলো হচ্ছে তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবা। সো প্রথমে আসি কুমিল্লা বোর্ড 2024। কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট লিখো কারা কারা কুমিল্লা বোর্ড থেকে এবার এক্সাম দিবা, তাড়াতাড়ি। কুমিল্লা বোর্ড সবচেয়ে বেশি কঠিন বোর্ড, তারপর সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন করা হয় তোমাদের মধ্যে। তো কুমিল্লা বোর্ডে যারা যারা আছো তারা সবাই হাত তোলো, আমি কমেন্ট সেকশনে দেখবো যে কারা কারা আসলে বলছে যে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী আছো। একটু হাত তোলো, একটু কমেন্ট করো যে ভাই আমি কুমিল্লা বোর্ডের। আচ্ছা কুমিল্লা বোর্ডের প্রশ্নটা একটু দেখি। কিউ যৌগের দিকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা, এটা কিন্তু 24 সালে আসছে। 24 সাল মানে কখন, গত বছর। কিউ যৌগ থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা হয়। দেখো সিকিউ প্রশ্নগুলো হচ্ছে যে তুমি যদি মিনিমাম যদি 10 থেকে 15টা সিকিউ কোশ্চেন সলভ করো ভিন্ন ভিন্ন টাইপসের, 100% কমন পাবা, ধরে নাও। তাহলে কিউ যৌগ কোনটা, কিউ যৌগ হচ্ছে এইটা। আচ্ছা কিউ যৌগ থেকে কিভাবে হচ্ছে জৈব অ্যাসিড তৈরি করা যায়, তাহলে কিউ যৌগটা একটু লিখি। কিউ যৌগটা কি লিখছে, কিউ যৌগটা লিখছে কিউ ইকুয়াল টু CnH2n
প্লাস 1 OH। এখন এখানে n এর মানটা বসিয়ে দিছে, n এর মানটা বলছে কত 3, তো 3 বসালে কি আসে C3 আসে, H7 আসে এবং এদিক দিয়ে OH আসে। তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে প্রপানল। সো আমি এখানে লিখে দিচ্ছি প্রপানল। প্রপানল কেন? কার্বন 3টা হলে প্রপানল হবে, এটা পড়াইছিলাম। যেহেতু লাস্টে কি আছে, লাস্টে OH আছে, লাস্টে OH মানে হচ্ছে সেটা কি হবে, অল হবে। অল হলে সেটা প্রপানল হবে। আর প্রপানলের গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম হবে, এই যে দেখো প্রপানল আমরা এখানে লিখে বলছি। আমার কি জিনিসটা বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানাও। এখন আমাকে বলছে যে কিউ যৌগ হতে তুমি একটা জৈব অ্যাসিড তৈরি করে দেখো। আইরে আল্লাহ, ও মাই গড, এটা কি রে ভাই, সামান্য একটা লাইন লেখার জন্য তোমাকে হচ্ছে 3 মার্কস দিবে। আমার তো হিংসা হচ্ছে। বাট আমরা একটা লাইনে লিখবো না, আমরা 2টা লাইনে লিখবো। কিরকম? আমরা প্রথমে প্রপানলকে নিছি, প্রপানলকে আমরা প্রথমে কি করব, জাইমন অক্সিজেন দ্বারা জারণ করব। প্রভাবক দেওয়া লাগবে, প্রভাবক কারে দিব, প্রভাবক দিব হচ্ছে K2Cr2O7 কে। আচ্ছা, প্রভাবক যখন দিছি, প্রভাবক কি হবে, OH টা না, প্রথমবার আমরা অ্যালকোহলকে যখন জারণ করি সেখানে হচ্ছে হাইড্রোজেন বের হয়ে যায়। এটা বারবার বলছি, এটা আবারও বলবো, আরো 100 বার বলবো, যতক্ষণ পর্যন্ত মাথায় গেঁথে থাকবে না ততক্ষণ বলতে থাকবো। সো প্রথমবার জারণ করলে হাইড্রোজেন বের হয়ে যাবে 2টা। সো বের হয়ে গেলে কি হয়, CH3 CH2 CHO। দেখো হাইড্রোজেন 2টা বের হয়ে গেছে, তাহলে CH3 CH2 CHO। এখন এটাকে যদি আরেকবার জারণ করি তাহলে আমরা আরেকবার নিচে লিখি, আরেকবার নিচে লিখি, এক দুই তিন, 3টা কার্বন। আরেকবার জাইমন অক্সিজেন দিলে কি হয়, জাস্ট কি হবে, এখানে সি ডাবল এ যুক্ত হয়ে যাবে, শেষ। এটাকে বলা হয় জৈব অ্যাসিড। ক্লিয়ার কিনা একটু বলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রপানোয়িক অ্যাসিড। তুমি আমার কথা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি। আমার কথা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। সামান্য এই 3 লাইনের জন্য 3 নাম্বার পাই গেছো। 3 লাইনের জন্য কয় নাম্বার পাই গেছো? 3 নাম্বার পাই গেছো। আর কিছু লেখা পাবে, জাস্ট লিখে দিবা যে কিউ যৌগ হচ্ছে এটা, এবং কিউ যৌগ থেকে যেটা পাইছি সেটা হচ্ছে প্রপানোয়িক অ্যাসিড। সো প্রপানোয়িক অ্যাসিড প্রস্তুত করে ফেলছি, ব্যাস শেষ। 3 এ 3 পাই যাবে। এখানে কোনো বাংলা লেখাটা কিছু লেখার দরকার নেই, বুঝতে পারছো? এই জন্য জৈব অ্যাসিড আসলে সহজ। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যালকোহলকে প্রথমবার জারণ করলে হাইড্রোজেন 2টা বের হবে, আর দ্বিতীয়বার জারণ করলে অক্সিজেন সংযুক্তকরণ হবে। প্রথমবার জারণ করলে হাইড্রোজেন বের হয়ে যাবে কয়টা? 2টা। দ্বিতীয়বার জারণ করলে হাইড্রোজেন যোগ হবে কয়টা? একটা। এই কনসেপ্টটা যে মাথায় রাখতে পারবে সে জীবনও ভুলবে না। প্রথমবার জারণ করলে হাইড্রোজেন 2টা বের হবে, দ্বিতীয়বার জারণ করলে অক্সিজেন একটা যোগ হবে, শেষ। নেক্সট কোশ্চেন আসি। পি এবং কিউ যোগের পারস্পরিক রূপান্তর বের করতে বলছে। পি এবং কিউ, দেখো পি হচ্ছে কি, CnH2n, ওটা অ্যালকিন, আর কিউ হচ্ছে অ্যালকোহল। সো অ্যালকোহল এবং অ্যালকিনের কি বের করতে বলছে? আমাকে কি বের করতে বলছে? আসো, আমাকে বের করতে বলছে অ্যালকোহল, আমাকে বের করতে বলছে অ্যালকোহল এবং অ্যালকিনের, অর্থাৎ অ্যালকোহল এবং হচ্ছে অ্যালকিনের, অ্যালকোহল এবং অ্যালকিনের পারস্পরিক রূপান্তরটা আমাকে বের করতে বলছে। তাহলে আসো পারস্পরিক রূপান্তরটা বের করি। পারস্পরিক রূপান্তর অর্থাৎ অ্যালকোহল এবং অ্যালকিন, প্রথম হচ্ছে একবার অ্যালকোহল থেকে অ্যালকিন যেতে বলছে, আবার বলছে যে অ্যালকিন থেকে অ্যালকোহলে যাও। তাহলে একবার হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন যেতে বলছে, আরেকবার কি বলছে, অ্যালকিন থেকে অ্যালকোহলে যাও। পারস্পরিক রূপান্তর মানে হচ্ছে এটাই, যে একবার অ্যালকোহল থেকে অ্যালকিন, একবার অ্যালকিন থেকে অ্যালকোহল। তাহলে আসো প্রথমে অ্যালকোহল থেকে অ্যালকিন শুরু করি। অ্যালকোহল হচ্ছে নাও CH3। আচ্ছা, এখানে কোন অ্যালকোহলের কথা বলছে? ওরা বলেই দিছে যে CnH, n এর মান 3 বসাও। তাহলে n এর মান 3 বসালে কি আসে? CH3, এই যে এটা আসে না, C3H7OH আসে না? তাহলে C3H7OH মানে হচ্ছে এটা, এই যে এটা, এটা হচ্ছে আমাদের কি যৌগ? এটা হচ্ছে আমাদের
কিউ যৌগ, তাহলে কিউ যৌগ আমরা কিন্তু উপরে একটু লিখে দিই, এটা হচ্ছে কিউ যৌগ, এটা হচ্ছে কিউ, তাহলে কিউ যৌগটা লিখছি। এখন কিউ যৌগ থেকে কি বের করতে বলছে বলো? কিউ যৌগ থেকে কি বের করতে বলছে? অ্যালকেন বের করতে বলছে। দেখো তো এনএম মান 3 বসাও, এনএম মান 3 বসালে এখানে কি আসে, এটা কোন ধরনের অ্যালকেন বের করতে বলছে সেটা একটু বুঝতে হবে। এনএম মান 3 মানে হচ্ছে C3H6 এটা, আর এখানে অ্যালকোহল মানে এটা কোন ধরনের অ্যালকোহল, এটা হচ্ছে এটা অ্যালকোহল C3H7OH, বুঝছো নি? ক্লিয়ার? এখন দেখো এই 1 2 3 তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে হবে। সো কি এটা পড়াইছিলাম যে বলেছিলাম যে এই অ্যালকোহলে যে সালফিউরিক অ্যাসিডটা দিয়ে দাও, কি দিয়ে দিবা? সালফিউরিক অ্যাসিডটা দিয়ে দিবা। সালফিউরিক অ্যাসিডের কাজটা কি? সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাবজর্ব করে নেবে, পানিটা বের করে নিয়ে ফেলবে। তো পানিটা বের করলে কি হয়, এখান থেকে একটা ওয়েট যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, সো মিলে কি হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2। এখন তুমি যদি স্মার্ট হও এবং টিচারকে যদি বোঝাতে চাও যে তুমি অনেক বেশি স্মার্ট এবং তুমি জিনিসটা বুঝে বুঝে লিখছো, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি এই জিনিসটা একটু সাজাতে পারো। কিরকম সাজাতে পারো? তুমি হচ্ছে CH3 CH, তুমি এখানে CH লিখলা, এখানে CH2 লিখলা, আরে আল্লাহ এটা কই গেল? দেখো তুমি এখানে কি লিখলা বলো? CH3 CH লিখলা, আরটা হচ্ছে কি লিখলা? CH2 লিখলা। তো OH হচ্ছে এই জায়গায় লিখলা আর H হচ্ছে এই জায়গায় লিখলা। OH এবং H মিলে কি হয়? পানি হয়। পানিটা লিখে ফেলো। তাহলে এই সালফিউরিক অ্যাসিড কি করবে? H এবং OH টাকে খেয়ে ফেলবে, খেয়ে পানি তৈরি করবে, এবং H কি করবে? এই বন্ধনটাকে এখানে দিয়ে দিবে। কেন? কারণ H হচ্ছে এখানে দানশীল ব্যক্তি, সে বন্ডটা দিয়ে যায়, কারণ হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক, সে বন্ড রাখে না, আর কার্বন হচ্ছে বন্ডটা হাইড্রোজেন থেকে নিয়ে নেয়, তাহলে মিলে কি হয়ে গেছে? এটা হয়ে গেছে। এখন এই জায়গাটার নাম কি বলো? এই জায়গাটার নাম হচ্ছে প্রোপিন। ভালো করে বুঝছো কিনা কমেন্ট একটু জানাও। আচ্ছা, আমার মনে হয় জিনিসটা আমি তোমারে বুঝাতে পারছি, রাইট? এখন ধরো আমাকে বলছে যে প্রোপিন থেকে তুমি আবার প্রোপানল তৈরি করো। সো প্রোপিন থেকে প্রোপানল কেমনে তৈরি করব? আসো, সেম CH3 CH ডাবল বন্ড CH2, জাস্ট পানি অ্যাড করে দিবা, প্রভাবক থাকবে ফসফরিক অ্যাসিড। অ্যালকিনের সাথে পানি অ্যাড করলে, যে তুমি পানি বের করে ফেলছো না, এখন পানি আবার অ্যাড করে দাও। পানি অ্যাড করলে কি হয়? হাইড্রোজেন একটা যুক্ত হবে, যেখানে ডাবল বন্ড যুক্ত হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে। ডাবল বন্ড যুক্ত হাইড্রোজেন মানে হাইড্রোজেন ডাবল বন্ড যুক্ত কার্বনে হাইড্রোজেন যেখানে বেশি সেখানে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? পাই বন্ডটাকে ভেঙে দিবে, CH3 CH, এখানে CH3 হবে, শেষ। আর OH যেটা আছে, কারণ তুমি পানিকে ভাঙলে তো তুমি দুইটা জিনিস পাচ্ছ, একটা হচ্ছে H+ পাচ্ছ আর একটা হচ্ছে OH- পাচ্ছ। H+টা যুক্ত হবে কোথায়? বারবার বলতেছি, H+টা যুক্ত হবে ডাবল বন্ড যুক্ত কার্বনে, হাইড্রোজেন যেখানে বেশি সেখানে যুক্ত হবে। আর যদি সেম থাকতো হাইড্রোজেন দুই দিকে, তাহলে যে কোনো একটা জায়গায় কার্বনে যুক্ত হতো। যেহেতু সেম নাই, যেখানে হাইড্রোজেন বেশি তাহলে সেখানে যুক্ত হবে। যুক্ত হয়ে এই ডাবল বন্ডটা ভেঙে যাবে এবং এই হাইড্রোজেনে হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং ওই ডাবল বন্ড যুক্ত আরেকটা কার্বনে OH-টা যুক্ত হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এখন পার্থক্য আছে, এই যৌগটা আর এই যৌগটার মধ্যে পার্থক্য আছে। সরাসরি কিন্তু তুমি প্রপানল 1 পাও নাই, তুমি প্রপানল 2 পাইছো। যেমন এই যৌগটার নাম হচ্ছে প্রপানল 2, এর নাম হচ্ছে প্রপানল, যৌগটার নাম হচ্ছে প্রপানল 1, কারণ OH-টা কয় নম্বরে আছে? 1 নম্বরে আছে। এখন এই যৌগটা কিন্তু প্রপানল, বাট পার্থক্য হচ্ছে এটাকে প্রপানল 1 না, এটাকে প্রপানল 2 বলে। এটাকে প্রপানল 2 বলে। দুইটার মধ্যে পার্থক্য আছে, একটাতে OH হচ্ছে 1 নম্বরে, একটা হচ্ছে OH 2 নম্বরে। এখন তোমাদের এসএসসি তে যেহেতু হচ্ছে এই বেসিকটা নাই, আমি যে বেসিকটা পড়াইছি যে ডাবল বন্ধযুক্ত কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি থাকলে ওখানে হাইড্রোজেন আরেকটা অ্যাড হচ্ছে। তো অনেকে একটা কাজ করতে পারে, অনেকে কি করে যে হাইড্রোজেন হচ্ছে এখানে অ্যাড করে দেয়, OH হচ্ছে এখানে অ্যাড করে দেয়। বেসিক্যালি এখানে দুইটা যৌগ তৈরি হয়, কিন্তু আমি তোমার একটু বুঝাই বিষয়টা। আচ্ছা, জিনিসটা একটু বুঝান। এখানে কিন্তু দুইটা যৌগ তৈরি হয়, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। স্যার কি বললেন? প্রথমটা হচ্ছে প্রপানল 2, একটা যৌগ তৈরি হয় সেটার নাম হচ্ছে প্রপানল 1। এখন তোমার মাথা ঘুরে গেছে,
তুমি এখন আমাকে বলা শুরু করবা যে ভাই আপনার মাথা কি পাগল হয়েছে, আপনি কি পড়াচ্ছেন? এটা দেখো আমি ঠিকই পড়াচ্ছি, আমি কিন্তু ঠিকই পড়াচ্ছি। আমি এখানে একটা রুলস পড়াইছি, রুলসটা হচ্ছে মার্কোনিকবের নীতি। মার্কোনিকবের নীতি হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া। যখন এই অ্যালকিনের সাথে যখন আমরা একটা পানি যোগ করব, পানির মধ্যে যে হাইড্রোজেন প্লাসটা আছে সেই হাইড্রোজেন প্লাসটা কোথায় যুক্ত হচ্ছে কনফিউশনে পড়ছি না? সে কি এই কার্বনে নাকি এই কার্বনে? মার্কোনিক আমাদেরকে একটা বিজ্ঞানী, সে আমাদের একটা থিওরি দিচ্ছে। সে বলছে দেখো যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে তুমি যুক্ত করো হাইড্রোজেনটা, যুক্ত করে CH3, আর OH টা হচ্ছে যেখানে হাইড্রোজেন কম সেখানে যুক্ত করো, মিলে হয়ে গেছে প্রোপানল 2। এই প্রোপানল 2টা হচ্ছে আমার প্রধান যৌগ, এটা হচ্ছে আমার কি মেইন প্রোডাক্ট। একটা যৌগের মধ্যে মানে একটা বিক্রিয়ার মধ্যে তোমার অনেকগুলো উৎপাদ তৈরি হয়, তার মধ্যে একটা প্রধান উৎপাদ থাকে না, এটা হচ্ছে প্রধান উৎপাদ, আর এটা হচ্ছে গৌণ উৎপাদ মানে অপ্রধান উৎপাদ। এখন তোমাকে বলছে কি, তোমাকে বলছে যে অ্যালকোহল হচ্ছে কিউ যৌগ আর অ্যালকিন হচ্ছে কি যৌগ, পি যৌগ, তাই না? সো এটা পারস্পরিক রূপান্তর বের করতে বলছে। অর্থাৎ আমি যদি অ্যালকোহল থেকে অ্যালকিন আনতে পারি, সেম অ্যালকিন থেকে আমাকে আবার অ্যালকোহল আনতে বলছে। এখন সমস্যা হচ্ছে যে এই অ্যালকিন থেকে যে এখন যখন অ্যালকোহল আনবো তখন সেখানে কিন্তু আমার দুইটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তাহলে আমি কোনটাকে নিব? আমি অবশ্যই এটাকেই নিব, কারণ আমাকে ওরা বলছে এটা তৈরি করো, তাহলে আমি এটাকেই নিচ্ছি। তাহলে আমি চাইলে সরাসরি এটা লিখে দিতে পারি, কোনটা? এই যে প্রোপানল 1টা, যে আমি যদি চাই যে অ্যালকিনের সাথে পানি দিলে সরাসরি হচ্ছে আমি এটা লিখে দিতে পারি, এই যে এটা। কিন্তু জিনিসটা কিন্তু পুরোপুরি সঠিক না, কারণ ওখানে আরেকটা উৎপাদ তৈরি হয়। কারণ মার্কোনিকের নীতি, আমাকে যদি ধরো আমাকে যদি এরকম সমস্যা থাকতো যে CH2 এবং এটার সাথে পানি এড করতে বলছে, এটা হলে আমার জন্য কোনো ব্যাপার ছিল না। কারণ এখানে পানি যখন এড করতে বলছে H+ তো যে কোনো একটা কার্বনের সাথে যুক্ত হলে হয়েছে, কারণ ডাবল বন্ড যুক্ত কার্বনের দুই দিকে হাইড্রোজেন সংখ্যা সেম। সো সেই জন্য হচ্ছে আমি এখানে কি করলাম, CH3CHOH লিখে দিলাম, CH2OH লিখে দিলাম, শেষ। এটা খুবই ইজি, বাট এটা একটু কঠিন কেন? কারণ এখানে ডাবল বন্ডযুক্ত কার্বনের দুই দিকে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকলে হাইড্রোজেন প্লাস যখন যুক্ত হবে তখন বেশি সংখ্যক কার্বনে যুক্ত হবে, মানে বেশি সংখ্যক হাইড্রোজেনে যুক্ত হবে, যুক্ত হয়ে CH3 বের হইছে। আর আরেকটা হচ্ছে যে উল্টা হবে, উল্টা মানে হচ্ছে কি, যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে, যুক্ত হয়ে CH3CH2CH2OH থেকে হবে। এখন তোমার যদি কঠিন লাগে তুমি সরাসরি এটা নিয়ে এখন এটা লিখে দিতে পারো, কঠিন যদি লাগে তোমার। বুঝতে পেরেছো? উদ্দীপকের বিক্রিয়ক এখানে শেষ, এতটুকু লিখে দিলে শেষ। উদ্দীপকের বিক্রিয়ক যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষা সমীকরণ সহ লিখ। উদ্দীপকের বিক্রিয়ক যৌগটির, উদ্দীপকের বিক্রিয়ক হচ্ছে এই যে এটা। এখন এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে এটা অ্যালকিনের সাধারণ সংকেত, এর মান 3 বসালে সেটা হচ্ছে প্রপিন। বলছে এটা অসম্পৃক্ততা পরীক্ষা সমীকরণ সহ লিখতে। আসো লিখে ফেলি। আমরা যখন প্রপিন লিখবো, গরুর ঘতে প্রপিন লিখছি। প্রপিন হচ্ছে কি, C3H6। এই C3H6 এর যৌগটার নাম হচ্ছে প্রপিন। নাম কি বলো? প্রপিন। নাম কি বলো? প্রপিন। এখন আমাকে বলছে প্রপিনের অসম্পৃক্ততা পরীক্ষা দেখাতে। প্রপিনের অসম্পৃক্ততা পরীক্ষা দুইটা আছে, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা হচ্ছে কি আমি লিখে রাখতেছি, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা পড়াইছিলাম, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ এক্সাম দেওয়া লাগবে, এক্সাম দিব না, টেস্ট দেব, ব্রোমিন দ্রবণ টেস্ট। আর একটা হচ্ছে বিয়ার দ্রবণ পরীক্ষা। এখন তোমাদের এসএসসি পরীক্ষাটাকে বিয়ার দ্রবণ না বলে এটাকে KMnO4 দ্রবণ পরীক্ষা বলে, KMnO4 KOH দ্রবণ পরীক্ষা। যা মন চায় তা বলো, বিয়ার হচ্ছে বিজ্ঞানীর নাম, এই জন্য বিজ্ঞানীর নামটাই লিখছি। বিজ্ঞানের নাম বলতে না চাইলে KMnO4 লিখো। সো দুইটা পরীক্ষা আছে, দুইটা পরীক্ষা হচ্ছে অ্যালকিন দে। এখন তোমাকে বলছে যৌগটির অসম্পৃক্ততা, এখন কোন পরীক্ষা লিখতে বলছে সেটা কিন্তু বলা নাই, বলছে যে অসম্পৃক্ততা পরীক্ষা। তাহলে বইয়ে যদি দুইটা পরীক্ষা আছে, দুইটা পরীক্ষা আমার দেওয়া লাগবে। আসো শুরু করি বিসমিল্লাহ করে, আল্লাহর নাম নিয়ে। খুবই সিম্পল, 2 লাইনে লিখে দিতে পারি। প্রথম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা একটু বুঝাই বলি। ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কেমনে লিখবো? যে কোনো একটা নাও, CH3 কি আছে এখানে, এই ভালো করে বুঝো, মাইক দিব। প্রোপিন হচ্ছে এটা, প্রোপিনের সাথে তুমি ব্রোমিন দ্রবণ পরীক্ষা নিলা। তো ব্রোমিন এখানে কি করে, ব্রোমিন হচ্ছে এখানে ব্রোমিনের লাল বর্ণটা দূরীভূত হয়ে যায়, এরকম তৈরি করে। ভালো করে দেখো, মাইক দিব এখন। আচ্ছা, ডাবল বন্ডটা চলে যাবে, এখানে ব্রোমিন কি করে, ডাবল বন্ডটাকে ব্রেক করে দেয়, ডাবল বন্ডটা ব্রেক করে দিয়ে একটা ব্রোমিন এখানে যুক্ত হয়, আরেকটা ব্রোমিন এখানে যুক্ত হয়, একটা ব্রোমিন এখানে যুক্ত হয়, আরেকটা ব্রোমিন এখানে যুক্ত হয়। বুঝতে পারছো? তাহলে এটাকে কি নাম বলে? এটাকে নাম বলা হচ্ছে
1,2-dibromopropane, 1,2-dibromopropane, আশা করি আমার মনে হয় এখানে বোঝানো শেষ। এরপর আসি এতটুকু, সেখানে ব্রোমিনের লাল বর্ণটা চলে গেছে, লাল বর্ণটা চলে যাওয়ার পরে সেটা কালারলেস হয়ে গেছে। কি হয়ে গেছে? কালারলেস হয়ে গেছে, একদম কালার একদম চলে গেছে, কালার একদম চলে গেছে, বুঝছো? এখন বাংলা লেখা কি লিখবা? বাংলা লেখা লিখবা যে দেখো ব্রোমিন হচ্ছে একটা লাল তরল দ্রবণ, এই লাল তরল দ্রবণটা কি করে? অ্যালকিনের সাথে বিক্রিয়া করে, সংযুত বিক্রিয়া যুত বিক্রিয়া করে ব্রোমিনের একটা বর্ণহীন দ্রবণ তৈরি করে, সেই বর্ণহীন দ্রবণটার নাম হচ্ছে 1,2-dibromopropane, এবং 1,2-dibromopropane লাল বর্ণ থেকে দূরীভূত হয়ে একটা বর্ণহীন দ্রবণ তৈরি করে। এবং এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে ওই যৌগটার মধ্যে একটা অসম্পৃক্ততার পরীক্ষা বা প্রমাণ দেখা যাচ্ছে, অসম্পৃক্ততার প্রমাণ দেখা যাচ্ছে বলে ওই অসম্পৃক্ত যৌগটা ব্রোমিনের লাল বর্ণটাকে দূরীভূত করছে। অর্থাৎ অসম্পৃক্ত যৌগ হচ্ছে ব্রোমিনের লাল বর্ণটাকে দূরীভূত করে, ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত যেই করবে সে হচ্ছে অসম্পৃক্ত যৌগ হবে। আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে KMnO4। KMnO4 মানে হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। সো বেয়ার দ্রবণ পরীক্ষাটা আমরা একটু কোন জায়গায় লিখবো? আমরা একটু এই জায়গায় লিখতে পারি, আসো। সো নেক্সট হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা লিখলাম। সো বেয়ার দ্রবণ পরীক্ষাটা কি রকম? সো বেয়ার দ্রবণ পরীক্ষা, সো বেয়ার দ্রবণ পরীক্ষা বা হচ্ছে বেয়ার দ্রবণটা কি আসলে? দেখো আমরা যখন হচ্ছে প্রোপিনকে নিব, CH3 CH ডাবল বন্ড CH2 নিলাম, নেওয়ার পর আমরা এখন কাকে নিব? CH3 CH ডাবল বন্ড CH2 কে নিলাম, প্লাস আমরা এখন কি নিব? প্লাস এখন আমরা নিব হচ্ছে KMnO4 এবং KH। আচ্ছা আমি এটা জাইমন অক্সিজেন দিই। KMnO4 হচ্ছে একটা জারক পদার্থ, এটা জানো কিনা জানি না। KMnO4 একটা জারক পদার্থ। KMnO4 যেহেতু জারক পদার্থ, সে হচ্ছে কি তৈরি করে? এখানে জাইমন অক্সিজেন তৈরি করে। সে কি তৈরি করে? জাইমন অক্সিজেন তৈরি করে। সো এখানে এই জাইমন অক্সিজেন সাথে আরেকটা যৌগ নেওয়া হয়, সেটা হচ্ছে পানি। এটা লিখতে ভুলে গেছি, আসো। সাথে পানি যৌগটা নেওয়া হয়, নিয়ে হচ্ছে KMnO4। বেসিক্যালি KMnO4 এবং KH হচ্ছে জাইমন অক্সিজেন পানি তৈরি করে। KMnO4 এবং KH একটা প্রভাবক, প্রভাবক থেকে জাইমন অক্সিজেন পানি তৈরি করে। জাইমন অক্সিজেন পানি মানে হচ্ছে সেখানে OH কয়টা আছে? দুইটা আছে। কয়টা OH আছে? দুইটা OH আছে। কয়টা OH আছে? দুইটা OH আছে। ভালো করে বুঝো, কয়টা OH আছে? দুইটা OH আছে। একটা OH হচ্ছে মানে একটা OH ডাবল বন্ডটাকে ভাঙবে, ডাবল বন্ডটাকে ভেঙে একটা OH এখানে যুক্ত হবে, আরেকটা OH এখানে যুক্ত হবে, এটাকে বলা হয় গ্লাইকল। আমি যদি আরেকটু সুন্দর নাম দিই, যেহেতু এটা প্রোপিন থেকে আসছে, নাম হয়ে যাবে প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল। ভালো করে বুঝছো কিনা একটু আমার কমেন্টে জানাও। প্রোপিলিন গ্লাইকল ভালো করে বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। প্রোপিলিন গ্লাইকল কিছুই না, জাস্ট OH দুইটা দুইটা আছে, একটা OH এখানে, একটা OH যুক্ত হয়েছে, প্রোপিলিন গ্লাইকল হয়ে গেছে। আর কোনো কাহিনী এখানে নাই। ক্লিয়ার? প্রোপিলিন গ্লাইকল ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। প্রোপিলিন গ্লাইকল হয়ে গেছে, বুঝছো? সো এখানে KMnO4 এর কালার কি ছিল? কালার ছিল হচ্ছে পিঙ্ক। সো পিঙ্ক মনোটা দূরীভূত হয়ে গেছে, এবং দূরীভূত হয়ে গিয়ে এখানে কি হয়ে গেছে? এখানে কালারলেস যৌগ হয়ে গেছে। এটা হচ্ছে কালারলেস মানে তরল পদার্থ, কালারলেস। গ্লাইকল হচ্ছে একটা তরল পদার্থ, কালারলেস বর্ণহীন দ্রবণ তৈরি করছে, বর্ণহীন দ্রবণ তৈরি করছে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যৌগটা আসি। উদ্দীপকের এই যৌগটির অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে? সেম আবার দিছে। উদ্দীপকের এই যৌগ কোনটা? ক্যালসিয়াম কার্বাইড থেকে পানি পড়াইছিলাম। ক্যালসিয়াম কার্বাইড থেকে পানি আসলে কি আসে বলো? এটা ভাই আমি লিখবো না, না এটা আমি লিখতেছি না। ক্যালসিয়াম কার্বাইডকে পানি দিলে কি হয়? যারা বুঝে না তারা গত ক্লাস দেখে আসো, গত ক্লাস দেখে আসো। ক্যালসিয়াম কার্বাইডকে পানি দিলে অ্যালকাইন তৈরি হয়। গত ক্লাস দেখে আসো, গত ক্লাস অনেকে দেখে নাই, গত ক্লাস অনেকে দেখে নাই, গত ক্লাসটা দেখে আসো। ক্যালসিয়াম কার্বাইডকে পানি দিলে এটা বুঝাইছি অ্যালকাইন তৈরি হয়। এখন অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা দেখাতে বলছে, সেম আবার আগের মতো, সেম আবার আগের মতো। জাস্ট কি হবে? এই যে আমি যে এখানে প্রপিন দিছি না, প্রপিনের জায়গায় CH ট্রিপল বন্ড CH দিবা, বাট পার্থক্য কোন জায়গায় একটু বলি। পার্থক্য আছে একটা, খুব সুন্দর পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH যখন দিবা তখন তো তুমি ব্রোমিন দিবা, তাই না? ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে ব্রোমিন দিবা। সো দেওয়ার পরে কি হবে?
একটা বন্ড চলে যাবে, বন্ড চলে গিয়ে হচ্ছে এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, আর দাঁড়াও, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, তাই না? এই যে এরকম, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। আবার তুমি যখন হচ্ছে আবার ব্রোমিন যখন দিবা, তখন তুমি সেখানে হচ্ছে এখানে একটা ব্রোমিন যুক্ত করবা এবং এখানে একটা ব্রোমিন যুক্ত করবা। তাহলে জিনিসটা কি হয়েছে? জিনিসটা কি হয়েছে বলো? জিনিসটা হয়েছে যে ট্রিপল বন্ড থেকে প্রথমে ডাবল বন্ড আসছে এক অণু ব্রোমিন দিয়া, আবার যখন ব্রোমিন দিছি ডাবল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত করছে, অর্থাৎ টোটাল হচ্ছে ব্রোমিন যুক্ত হয়েছে কয়টা? চারটা ব্রোমিন অণু যুক্ত হয়েছে। কয়টা? চারটা ব্রোমিন অণু যুক্ত হয়েছে। চারটা ব্রোমিন অণু যুক্ত হলে সেটাকে বলা হয় টেট্রাব্রোমো ইথেন। টেট্রাব্রোমো ইথেন। এই টেট্রাব্রোমো ইথিনটাও হচ্ছে কালারলেস তৈরি হয়, বর্ণহীন তৈরি হয়। তো এই জিনিসটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা আছে, আরেকটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি গ্লাইকোলেটটা, সেম গ্লাইকোলটা এখানেও তৈরি করতে পারো। তুমি ইথাইন আবার নিলা, আমি একটু আবার বুঝাই দিচ্ছি। ধরো তুমি ইথাইন আবার নিছো, ইথাইনের সাথে তুমি এখানে কাকে নিবা? পানি এবং জাইমান অক্সিজেন নিচ্ছ। পানি এবং জাইমান অক্সিজেন তুমি যখন নিবা তখন সেখানে ওএইচ যুক্ত হবে। দেখো ওএইচ যুক্ত হবে। এখন ওএইচ কিভাবে যুক্ত হচ্ছে দেখো, ওএইচ কি করবে, এই যে বন্ডগুলোকে ভাঙবে, বন্ডগুলোকে ভাঙলে কিরকম হয় দেখো, এখানে সিএইচ দেখো কি করতেছে, দেখো এখানে আমরা জিনিসটাকে দুইবার দিব, কারণ একটা ওএইচ মানে এক মোল, এটা H2 এবং O মানে কি H2O2 না, তাহলে একটা H2O2 আছে, একটা H2O2 হচ্ছে একটা পাই বন্ডটাকে ভাঙে। তো এখানে এরকম হবে, ডাবল বন্ড দিবা, একটা OH এখানে যুক্ত হচ্ছে আর একটা OH এখানে যুক্ত হচ্ছে। এরপরে সেম আবার দিবা, আবার আগের মতো পানি মানে হচ্ছে H2O2 দিবা। এখানে আমরা হচ্ছে প্রভাবকটা লিখতে ভুলে গেছি, প্রভাবকটা হয়ে যাবে KMnO4। আমি এটাকে আরেকটু ছোট করে লিখি, KMnO4 KOH, এখানেও সেম KMnO4 KOH, KMnO4 এবং KOH দিছো না, তাহলে সেক্ষেত্রে আরেকটা বন্ড ভেঙে যাবে, বন্ড ভেঙে গিয়ে CH, এখানে একটা OH, এখানে একটা OH, CH, এখানে একটা OH, এখানে একটা OH। এটাকে বলা হয় টেট্রাহাইড্রক্সি ইথেন। নামটা লিখে দিচ্ছি, টেট্রাহাইড্রক্সি ইথেন। কিছু না, এগুলো জাস্ট কপি করতেছি, সেম কনসেপ্ট, টেট্রাহাইড্রক্সি ইথেন। আচ্ছা, হাইড্রক্সি কেন লিখছি? কারণ OH কে হাইড্রক্সি বলে। OH কে অনেকে বলবে অ্যালকোহল বলে, অ্যালকোহল তো বলে, বাট OH যখন শাখা হিসেবে থাকে তখন সেটাকে হাইড্রক্সি বলে। এই কোশ্চেনটা একটু আউট অফ দ্য বক্স আসছে, মানে নর্মালি হচ্ছে অ্যালকাইন আসে না, অ্যালকিন আসে, কিন্তু চট্টগ্রাম বোর্ড 24-এ অ্যালকাইন চলে আসছে। আচ্ছা, সো OH টাকে কি বলে? হাইড্রক্সি বলে, একটু লিখে রাখো, হাইড্রক্সি। তাহলে দেখো অ্যালকাইনকে পানি দিছি, জাইমান অক্সিজেন দিলি, সো OH দুইটা আছে, একটা OH দুইটা মানে একটা H2O2, সে একটা বন্ডটাকে ভাঙে হচ্ছে CHOH হয়, এই যে এরকম দিয়ে দিচ্ছি CHOH, আবার হচ্ছে H2O2 OH যুক্ত হয়ে এই যেটা একটা হাইড্রক্সি ইথেন তৈরি করছে, শেষ। আচ্ছা, এখন আসি এটাতে, উদ্দীপকের একরণের সাহায্যে C যৌগের। আচ্ছা, নেক্সট এর নিচের কোশ্চেনটা মনে হয় লিখে নেই, বি যৌগ থেকে ইথেন তৈরি করতে বলছে, এটা কি পারবা? বি যৌগ কোনটা? এটা কি? এই যৌগের নাম কি বলো? এটা হচ্ছে প্রপাইল ব্রোমাইড। প্রপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একজ সলিউশন দিলে কি হয়? প্রপানল হয়। কি হয়? প্রপানল হয়। বি যৌগটা কি হয়? প্রপানল হয়। এই যে বি যৌগটা কি? প্রপানল হয়। প্রপানল কেমনে? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড একজ সলিউশন দাও, প্রপানল হবে। ওরা বলছে বি যৌগ, বি যৌগ মানে প্রপানল, প্রপানল থেকে ইথেন তৈরি করতে বলছে। আসো প্রপানল থেকে কিভাবে তৈরি করবো, সব পুরো জিনিসটা একটু দেখি। 1 2 3 দেখছি, এখন আমি তো বুঝাচ্ছি। আসো, ওরা বলছে CH3 CH2
CH2Br দিছি। দেওয়ার সাথে সাথে আমরা কি বললাম, সোডিয়াম হাইড্রোক্সাইড আমাকে এখানে কি দিছে, অ্যাকোয়াস সলিউশন দিছে। এই রে, আচ্ছা এখন কি হয়েছে দেখো, Br সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশনটা। সোডিয়াম হচ্ছে এখানে প্লাস, OH হচ্ছে এখানে মাইনাস, ব্রোমিন হচ্ছে এখানে মাইনাস, আর এটা হচ্ছে প্লাস। এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। যখন একটা অ্যালকাইল হাইড্রাইডের সাথে, আমি আবারও বলতেছি, এটা একটা অ্যালকাইল হাইড্রাইডের যৌগ, এটা একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড যৌগ, এবং এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে ক্ষার। এই অ্যালকাইল হাইড্রাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন থাকে, অথবা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড না থাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারতো, সেম জিনিসই, অ্যাকোয়াস সলিউশন দিলে কি হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হয়। প্রতিস্থাপন বিক্রিয়া কেমন হয়, কিছু না, Br এর জায়গায় OH চলে আসবে, Br এর জায়গায় OH চলে আসলে কি হয়, আর বাকিটা হচ্ছে সোডিয়াম ব্রোমাইড হবে। এই যৌগটা হচ্ছে আমার প্রপানল। ওরা বলছে প্রপানল থেকে কি তৈরি করো, ইথেন তৈরি করো। সো প্রপানল থেকে ইথেন কেমনে তৈরি করব, আসো প্রপানল থেকে প্রথমে প্রপিন তৈরি করতে পারবো। প্রপানলটাকে একটু সংক্ষেপে এভাবে লিখি, C3H7OH, এভাবে লিখলে সমস্যা আছে, সমস্যা নাই। অ্যালকোহলকে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও, কি তৈরি করতেছে বলো, অ্যালকোহলকে তুমি সালফিউরিক অ্যাসিড দিলে কি তৈরি করতেছে বলো, প্রপিন তৈরি করতেছে, তাই না? এটা যে বুঝবে না পিটাবো তারে। অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন তৈরি হয় না, সো প্রপানলকে সালফিউরিক অ্যাসিড দিলে প্রপিন তৈরি হবে। এখন ওরা বলছে প্রপিন থেকে কি তৈরি করতে বলছে, প্রপিন থেকে ইথেন তৈরি করতে বলছে। প্রপিন থেকে ইথেন, প্রপিন থেকে ইথেন। আচ্ছা প্রপিন থেকে ইথেন কেমনে তৈরি করব? আচ্ছা প্রথম কথা হচ্ছে প্রপিন থেকে প্রপেন তৈরি করা যায়, যায়। ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে আনা যায়, হ্যাঁ যায়। ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে কেমনে আনবো, হাইড্রোজেন সংযোজন করলে, বড় বন্ড থেকে ছোট বন্ড, মনে আছে? হাইড্রোজেন সংযোজন করলে নিকেল 180°C তাপমাত্রা, তাহলে প্রপিন থেকে প্রপেন হয়ে যাচ্ছে। প্রপিন থেকে প্রপেন হয়ে যাচ্ছে, রাইট রাইট। প্রপেন থেকে, আচ্ছা এটা আরেকটা ওয়ে আছে, আর একটা সুন্দর ওয়ে আছে। সুন্দর ওয়েটা হচ্ছে যে তুমি চাইলে অ্যালকোহলকে তুমি জারণ করে অ্যালডিহাইড তৈরি করতে পারো। ওই অ্যালডিহাইডকে তুমি চাইলে কি করতে পারো, জৈব অ্যাসিড তৈরি করতে পারো। বাট আমার মনে হয় সেম জিনিসই, মানে কোনো সমস্যা নেই আর কি, দুইটাই সেম জিনিস। মানে এখন ধরো তোমাকে বের করতে বলছে যে প্রপেন থেকে ইথেন বের করতে বলছে, প্রপেন থেকে ইথেন তো আমি এখনই বের করতে পারবো। সো প্রপেন, এটা হচ্ছে প্রপেন। প্রপেন থেকে ইথেন বের করতে গেলে জাস্ট একটা কাজ করতে হবে, প্রপেনকে অ্যালকোহলে কনভার্ট করতে হবে। যে কোনো কিছু অ্যালকেনকে অ্যালকোহলে কনভার্ট করতে গেলে একটা হ্যালোজেন নিবা, হ্যালোজেন নিলে কি হয়, প্রপাইল ক্লোরাইড হয়, CH3 CH2 Cl, আর এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন নিয়ে নাও, বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, প্রপানল হয়ে গেছে। কি হয়ে গেছে, এখানে আমাদের তো হচ্ছে CH3 CH2 Cl হবে, ওকে। প্রপানলকে তুমি যদি দুইবার জাইমান অক্সিজেন দাও, একদম ডিরেক্ট হচ্ছে প্রপানোয়িক অ্যাসিড লিখে দিতে পারবা। প্রপানোয়িক অ্যাসিডকে তুমি যদি হচ্ছে কি করো, সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, মানে হচ্ছে তুমি লবণ তৈরি করলে, লবণ তৈরি করো CH3 CH2 CN, এখন এটাকে তুমি যদি হচ্ছে ডিকার্বক্সিলেশন করো, ডিকার্বক্সিলেশন করলে কিন্তু তোমার কার্বন সংখ্যা একটা কমে যাবে,
সোডিয়াম হাইড্রোক্সাইড, ডিকার্বক্সিলেশনের যে সংকেতটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এটাকে সোডা লাইম বলে। সো 1 2 3 তিনটা কার্বন থেকে অটোমেটিক দুইটা কার্বন চলে আসবে এবং সেটা হয়ে গেছে ইথেন। এখন তোমার মাথা নষ্ট হয়ে গেছে যে ভাই এত কঠিন ভাবে লিখছেন। দেখো এটা হচ্ছে ফুল বেসিকটা লিখছি, এখন শর্টকাট আছে কিনা একটু চিন্তা করে দেখো তো। ধরো আমরা হচ্ছে যোগটা পাইছি কি ইথানল, এখন আমাকে বের করতে বলছে ইথানল থেকে কি বের করতে বলছে, ইথানল থেকে। ইথানল যোগটা কি ছিল আমার, আমি একটু কোশ্চেনে যাই। ইথানল যোগটা ছিল হচ্ছে বি, তাই না? এই যে দেখো প্রপাইল ব্রোমাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড একস সলিউশন দিলে কিন্তু বি প্রপানল হয়। তো এটা হচ্ছে আমার বি যোগ, তাই না? আচ্ছা, তাহলে এই বি যোগ থেকে আমাকে ইথেন তৈরি করতে বলছে, বি যোগটাকে হচ্ছে ইথেন তৈরি করতে বলছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে ইথেন, কোনটা ইথেন? এই যে এটা ইথেন। এখন আমার প্রশ্ন হচ্ছে ইথানল থেকে কিভাবে আমি হচ্ছে ইথেন তৈরি করতে পারি? তাহলে আরেকটা অপশন আছে এখানে, আমরা যদি এরকম চিন্তা করি যে ইথানলকে, এটা তো আমরা লিখছি, এটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে, তাই না? তাহলে আমি একটা কাজ করি তো, দেখি আমি ইথানলটা লিখলাম। ইথানল মানে হচ্ছে CH3 CH2OH। এটা কি ইথানল ছিল? ইথানল না, এটা প্রপানল। আরে বোকা স্যার, আপনি না ভুল লিখছেন, আমি তো ঠিক লিখছি। আচ্ছা, আমি এখানে ইথানল কেন লিখলাম? এটা হয়ে যাবে প্রপানল। প্রপানল কোনটা আসলে? প্রপানল হচ্ছে CH3, এই যে এটা হচ্ছে প্রপানল। ভালো করে বুঝো, প্রপানল থেকে ইথেন বের করতে বলছে, তাই তো? আচ্ছা, আমি যদি প্রপানলকে যদি দুইবার জাইমান অক্সাইড দ্বারা যদি জারণ করে দিই প্রথমে, আমার কি বের হয়? প্রপানোয়িক অ্যাসিড বের হয়। ভালো করে বুঝো, দেখো তো, দুইবার জাইমান অক্সাইড দ্বারা জারণ করলে কার্বন সংখ্যা সেম রাখবা, এখানে 3টা এখানে 3টা, লাস্টে সি ডাবল এইচ হয়েছে। প্রপানোয়িক অ্যাসিডকে এখানে K2CR2O7 বসাই দিও। প্রপানোয়িক অ্যাসিডকে আমি যদি কি করি, ডিকার্বক্সিলেশন করি, তার জন্য হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এবং এখানে লবণ তৈরি হবে। এখানে কি তৈরি হবে? লবণ তৈরি হবে। সো লবণটা একটু বসাই দিই, লবণটা হচ্ছে CH3 CH2 COONA এবং এখানে সোডা লাইম দিয়ে দিই। সোডা লাইম মানে কি? সোডা লাইম মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। সোডা লাইম দিলে কি হয়? কার্বন 3টা থেকে 2টা হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেছে ইথেন। 1 2 3 3টা হয়ে গেছে, সেটা হচ্ছে কি ইথেন। তাহলে তো আমার ডিরেক্টলি হয়ে গেছে। তাহলে শর্টকাট কি বুঝতে পারছো? আমাকে কিন্তু বলছে যে প্রপানল থেকে ইথেন তৈরি করতে। তাহলে দেখো, প্রপানল থেকে প্রথমে প্রপানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে যে দিলে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ক্ষার হইলে সোডিয়াম প্রপানাইট হয়, এটার নাম হচ্ছে সোডিয়াম প্রপানাইট। সংক্ষেপে করে ফেললাম সোডিয়াম প্রপানয়েট। আর সোডা লাইম দিলে সেটা কি হয়ে গেছে? ইথেন। তাহলে পুরো জিনিসটা আমরা সংক্ষেপে, এটা হচ্ছে শর্টকাট, কিন্তু আমি তোমাকে লং কাটও শিখাইছি। লং কাটটা কেন শিখাইছি? কারণ তোমার সেটা সামনে কাজে লাগতে পারে, যে কোনো জায়গায় কাজে লাগতে পারে, এজন্য এটা হচ্ছে শর্টকাট। আর এই পুরো জিনিসটা ছিল লং কাট। তো যারা হচ্ছে এক্সট্রা পড়তে চাও, বড় করে বেসিক দিয়ে পড়তে চাও, তাদের জন্য এটা। আর যারা শর্টকাট দিয়ে পড়তে চাও, তাদের জন্য হচ্ছে এটা। আচ্ছা, উদ্দীপকের 1 নং সাহায্যে সি যোগের প্রস্তুতি সমীকরণ সহ লিখো। 1 নং সাহায্যে হচ্ছে এই যে এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, সি যোগ তৈরি করতে বলছে। সি যোগ কি? এখানে সি যোগ হচ্ছে অ্যালকেন। ভাই এটা আমি করাবো না। অ্যালকাইন থেকে তুমি অ্যালকেন তৈরি করতে পারবা না? অবশ্যই পারবা, যে কোনো একটা অ্যালকাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন বলছে। এই যে এটা অ্যালকাইন থেকে হচ্ছে তুমি এখন অ্যালকাইন তৈরি করবা। তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে তুমি জাস্ট অ্যালকাইন তৈরি করবা। সো অ্যালকাইন কেমনে তৈরি করবা? আসো, এই যে এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে বলছে, এই যে এটাই তৈরি করতে বলছে।
তাহলে আমি কি করব, দুইবার দুইবার হাইড্রোজেন সংযোজন করে দিব, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিব। এটা পড়াইছি। দুইবার দিলে হচ্ছে প্রথমবারে হচ্ছে কি একটা বন্ড ভাঙবে, CH হবে, এরপর আরেকটা বন্ড ভাঙবে, CH হবে, CH2CH3 হবে। তো এটা বাসায় HW। আসো, 1 এবং 2 নং যৌগের কোনটি অসম্পৃক্ত? অবশ্যই 1 এবং 2 নং যৌগ হচ্ছে কোনটা, 1 এবং 2 নং যৌগ কোনটা? অবশ্যই এটা 1 হবে, এটা 2 হবে। সো 1 এবং 2 নং যৌগের মধ্যে এটা হচ্ছে অসম্পৃক্ত, এটা হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেন তো অসম্পৃক্ত না। এখন অ্যালকিন কেন অসম্পৃক্ত ব্যাখ্যা লিখে দিবা। ওই যে বললাম না অ্যালকিনে দুইটা বিক্রিয়া আছে, ব্রোমিন দ্রবণ এবং ব্যাদ দ্রবণ, লিখে দিবা। সেটা বাসে SW। 2 নম্বর হতে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতিকরণ। 2 নম্বর হচ্ছে কোনটা, এই যে এটা। অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করা যায়, হ্যাঁ অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করা যায়। C3H6 দেওয়া আছে, NR 3 বসাইছি। তো C3H6 থেকে তুমি ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারবে। C3H6 হচ্ছে অ্যালকিন। অ্যালকিনকে তুমি জাস্ট কি করবা জানো, অ্যালকিনকে তুমি হচ্ছে পানি দিবা। পানি দিলে কি হয়, অ্যালকোহল হয়। সো আমি এখানে পানি দিছি, পানি দিলে এখানে অ্যালকোহল হবে। অ্যালকোহলটা বসাই CH3 CH2OH। ভালো করে দেখো, অ্যালকোহল, অ্যালকোহলকে তুমি জাস্ট আবার জারণ করাবা। শেষ, আমার জৈব অ্যাসিড তৈরি হয়ে গেছে। কিন্তু একটা চেষ্টা করবা হচ্ছে জিনিসটাকে একটু ভেঙে লিখতে। আমি 2বার জাইমান অক্সিজেন দিয়ে দিছি সরাসরি, তুমি জিনিসটাকে ভেঙে লিখবা, জিনিসটাকে ভেঙে লিখবা। বুঝতে পারছো, বুঝতে পারছো? আচ্ছা, এখানে প্রভাবক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে দিবা। ওকে, আচ্ছা এরপর আসি নেক্সট প্রশ্ন। উদ্দীপকের ওয়াই গ্যাসটির একটি অণুর প্রকৃত ভর নির্ণয় করো। ওয়াই গ্যাস হচ্ছে একটা অ্যালকাইন, অ্যালকাইনের একটি অণুর প্রকৃত ভর নির্ণয় করো। সেখানে n এর মান কত বসাইছে, 3 কার্বন, মানে n এর মান 3, মানে হচ্ছে এখানে আসলে বলতেছে যে এরকম একটা যৌগ, সেটা হচ্ছে ইথাইন। তো বলছে ইথাইনের একটি অণুর প্রকৃত ভর নির্ণয় করতে বলছে। এটা অবশ্য মৌলের ধারণা রাসায়নিক গণনা থেকে আসছে। এটা খুবই সিম্পল। প্রথমে ইথাইনের হচ্ছে আণবিক ভরটা বের করতে হবে। ইথাইনের আণবিক ভর কেমনে বের করব, কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 3, 12 এবং 3 মিলে 15, আবার কার্বন হচ্ছে 12, কার্বন আবার 12, হাইড্রোজেন হচ্ছে 1। সো মিলে এখানে আমি লিখলাম হচ্ছে 12 3 15, 15 এবং হচ্ছে যে 1 16, 16 আর 24 কত, 16 আর 24, 24 আর 16 হচ্ছে 40। তাহলে 40 গ্রাম হচ্ছে আমার এখানে তার আণবিক ভর। অর্থাৎ এই যে প্রপাইনের আণবিক ভরটা আমি বের করছি। আচ্ছা কেন, ওরা বলছে একটি অণুর প্রকৃত ভর নির্ণয় করতে বলছে। তাহলে দেখো 40 গ্রাম হচ্ছে তার আণবিক ভর, তাই না? তাহলে এটা কত মোলের আণবিক ভর, মানে 1 মোলের আণবিক ভর। তাহলে 40 গ্রাম ইকুয়াল টু 1 মোল সি, কত বলো, H3 C ট্রিপল বন্ড CH, তাই তো? এটাই তো না, 40 গ্রাম সমান 1 মোল CH3 C ট্রিপল বন্ড CH। তাহলে আমাদের প্রপাইনের 1 মোল সমান 40 গ্রাম। এখন দেখো 1 মোল সমান কি, তোমাদেরকে মিল্টন ভাই পড়াইছিল 1 মোল সমান হচ্ছে সংখ্যা, মোল মানে হচ্ছে সংখ্যা, 6.02 × 10⁻23। মোল হচ্ছে সংখ্যা ছাড়া কিছুই না। তাহলে আমরা জানি 1 মোল সমান সংখ্যা হলে তাহলে আমরা বলতে পারি 6.02 × 10⁻23 সমান, মানে 23টি অণু সমান 1 মোল আমার কি CH3 C ট্রিপল বন্ড CH, তাই না? তাহলে এখন আমাকে বলছে একটি অণুর ভর বের করতে বল। তাহলে এখানে দেখো 1 মোল এতটি অণুর ভর কত পাইছি, 40 গ্রাম। তাহলে 40 গ্রামটা লিখে দিই। তাহলে দেখো এতটি অণু সমান 1 মোল প্রপাইন অণু, এবং 1 মোল প্রপাইন অণু মানে হচ্ছে 40 গ্রাম। তাহলে আমি লিখতে পারি, তাহলে আমি এটা সংক্ষেপে লিখতে পারি এরকম, এটা মুছে দিয়ে লিখতে পারি যে এতটি অণুর ভর সমান হচ্ছে 40 গ্রাম। 40 গ্রাম, এটাকে একেবারে লিখে বেরিয়ে এরকম C3H কত, C3H মনে হচ্ছে প্রপাইন। তাহলে এতটি অণুর ভর হচ্ছে 40 গ্রাম। তাহলে একটি অণুর ভর বের করো, HW, একটি অণুর ভর বের করো। 40 ডিভাইড বাই কত হবে, 6.02 × 10⁻23। যা আসবে তাই এখানে आंसर। ভাষায় এটা HW। ওকে, উদ্দীপকের যৌগটি থেকে অ্যালডিহাইড প্রস্তুত সম্ভব কিনা। উদ্দীপকের যৌগ হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড অবশ্য সম্ভব, অবশ্য সম্ভব। স্যার কেমনে? আচ্ছা, উদ্দীপকের যৌগটি থেকে, এখানে একটা কথা আছে, উদ্দীপকের যৌগটা হচ্ছে অ্যালকাইন। এখন অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করতে গেলে
সরাসরি অ্যালডিহাইড তৈরি করাটা একটু কষ্টকর। আমরা এখানে কি বের করতে বলছে, আমরা এখানে একটা কাজ করতে হবে, এখানে আমাদের 3 কার্বন আমরা ধরবো না, হ্যাঁ আমরা 2 কার্বন ধরবো। এখন প্রবলেম হচ্ছে ধরো আমরা যদি 3 কার্বন ধরি, 3 কার্বন থেকে সরাসরি অ্যালডিহাইড তৈরি করা যায় না। আমি তোমাকে একটু জিনিসটা একটু বুঝাই বলি। ধরো হচ্ছে তুমি হচ্ছে এখানে 2% মানে পানি সংযোজন করলা, 2% হচ্ছে মার্কারি দিলা এবং 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিলা। ওকে, তাহলে পানি যখন হবে H+, H+ হচ্ছে ট্রিপল বন্ডটাকে ভাঙবে, ট্রিপল বন্ডটাকে ভেঙে সে OH এখানে যুক্ত হবে, আর বাকি আরেকটা হচ্ছে CH2 এখানে যুক্ত হবে। বুঝতে পারছো? কিন্তু প্রবলেম হচ্ছে এটা তোমাদের বইয়ে লেখা নাই। তোমাদের বইয়ে এটা লেখা নেই, এটা ময়মনসিংহ 24 সালে আসছে। তোমাদের বইয়ে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রপানন তৈরি হবে, অর্থাৎ এখানে এই যে ডাবল বন্ডটাকে এই হাইড্রোজেন ভেঙে দিবে, ভেঙে দিয়ে সেটা এরকম যৌগ তৈরি হবে CH3COCH3, এটা প্রপানন। তাহলে সরাসরি কিন্তু অ্যালডিহাইড তৈরি হচ্ছে না। সো এই জন্য আমরা যেটা করব, সরাসরি অ্যালডিহাইড যেহেতু আমাদের এখানে তৈরি হচ্ছে না, আমরা ওই আগের নিয়মটা ফলো করব। কোন নিয়মটা? আমরা বলবো যে উদ্দীপকের যৌগটাকে আমরা হচ্ছে ইথাইন নিব, মানে 3 কার্বন নিব না, আমরা ইথাইন নিব। আমরা কি নিব? ইথাইন নিব। ইথাইনের সাথে আমি হচ্ছে এখন পানি দিব, একটু আগে যেটা করাইছিলাম। 2% হচ্ছে Hg নিব, 20% H2SO4 নিব, নিয়ে হচ্ছে আমার এখানে কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। একটু আগে সেটা করাইছিলাম, বাট 3 কার্বন নিলে সেটা অ্যালডিহাইড হচ্ছে না। সো এটা আমরা এখানে বলে দিব। তো তুমি বলবা হচ্ছে যে n এর মান আমি যদি 2 নিই তাহলে সম্ভব, n এর মান 3 হলে সেটা সম্ভব হচ্ছে না, এটা তুমি লিখে দিবা। আচ্ছা, এরপরে আসি X হতে কিভাবে ইথানল পাওয়া যায়। X হচ্ছে কোনটা? এই যে এটা CH3CH2COO সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বুঝতে পারছি কেমনে? কার্বক্সিলিক অ্যাসিডের লবণ আছে, সোডা লাইম আছে, এটাকে সোডা লাইম বলে। তো সোডা লাইম যেখানে থাকে সেখানে কি হয়? ডিকার্বক্সিলেশন হয়। ডিকার্বক্সিলেশনে কার্বন সংখ্যা এখানে আছে 3টা, 3টা থেকে 2টা হয়ে যাবে। তো 2টা হয়ে গেলে কি হবে? CH3CH3 হয়ে যাবে, শেষ। তাহলে X হতে কিভাবে ইথানল, তাহলে ইথান থেকে ইথানল কেমনে পাবা? আসো ইথান থেকে ইথানল তো বাচ্চাদের পড়া, ইথান থেকে ইথানল বের করতে বলছে। আচ্ছা, অ্যালকেন থেকে অ্যালকোহল কেমনে তৈরি করে? খুবই সিম্পল, জাস্ট কিছু করবা না, একটা ক্লোরিন নিবা, ক্লোরিন নিলে কি হয়? CH3CH2OH হয়, OH না CH3CH2Cl হয়, তাই না? একটা হাইড্রোজেন একটা Cl বের হয়ে যাবে, HCl আকারে বের হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো? এরপরে এই জিনিসটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা, অ্যাকোয়াস সলিউশন নিয়ে নেবা। নেওয়ার সাথে সাথে কি হবে? প্রতিস্থাপন হবে, ক্লোরিনটা বের হয়ে যায়, OH তৈরি হবে, OH যুক্ত হয়ে যাবে, এই যে শেষ, ইথানল হয়ে গেছে। তাহলে অ্যালকেন থেকে একটা অ্যালকোহল তৈরি করতে গেলে কিছু না, একটা হ্যালোজেন দিবা, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আর অ্যালকাইল হ্যালাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। ওকে, বি যৌগটি থেকে ব্রোমিন দ্রবণ বর্ণ, বি যৌগ কোনটা? এই যে এটা, অ্যালকিন ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। পরীক্ষাটা লিখে দিবা, শেষ, 3 3 পেয়ে যাবা। এ থেকে সি মানে হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন থেকে সি মানে হচ্ছে জৈব অ্যাসিড তৈরি করতে বলছে। তাহলে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড কেন তৈরি করব? আমরা জানি অ্যালকেন, এখানে n এর মান বসে না, তাহলে n এর মান আমি 2 ধরি, 2 ধরলে কি আসে? ইথেন আসে। না, কাহিনী আছে, 2 ধরলে সেটা হচ্ছে ইথাইন আসে, ইথাইন, এটা হচ্ছে ইথাইন 2 ধরলে কি আসে? ইথাইন। তাহলে ইথাইন থেকে আমাকে কি তৈরি করতে বলছে ভাইয়া? ইথাইন থেকে জৈব অ্যাসিড তৈরি করতে বলছে। তাহলে ইথাইন থেকে জৈব অ্যাসিড কেমনে তৈরি করব? ইথাইন থেকে জৈব অ্যাসিড তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল একটা কাজ করতে হবে তোমাকে। সর্বপ্রথম তুমি অনেক ভাবে করতে পারো, বাট সবচেয়ে ইজি হচ্ছে তুমি এটাকে পানি দিবা, 2% মার্কারি 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবা। দেওয়ার পরে কি হয়ে যাবে? এখানে চোখ বন্ধ করে ইথানল লিখে দিবা, পড়াইছিলাম তাই না? শেষ। ইথানলকে জাস্ট একবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলে, আল্লাহ রে আল্লাহ, এইগুলোর মতো ইজি জিনিস। মানে জৈব যৌগ আসলে কি জানো? তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি যেগুলো গুছাই লিখতেছেন না, গুছাই লেখার দরকার নাই।
তুই এক লাইন লিখলে তুই 3-3 পাই যাবি, তুই আমার কথা বিশ্বাস কর। তুই এক লাইন 2 লাইন লিখলে তুই 3। জৈব যৌগের মজাটা হচ্ছে এই জায়গায়, জৈব যৌগে একবার কেউ যদি বুঝতে পারে জাস্ট বিক্রিয়া লিখলে নাম্বার, কিন্তু তুমি বাকিগুলো দেখো তোমার অনেকগুলো জিনিস লিখতে হয়, কিন্তু এখানে এতগুলো লিখতে হয় না। উদ্দীপকের এই একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই একটি অসম্পৃক্ত, তাহলে এখানে দেখো এই হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওই যে ব্রোমিন দ্রবণ বিয়ার দ্রবণ লিখে দিবা। দেখছো এটা বারবার পরীক্ষা আসতেছে। উদ্দীপকের বি থেকে সি প্রস্তুত সম্ভব কিনা। বি হচ্ছে কোনটা, এটা হচ্ছে এ যদি অ্যালকিন হয়, অ্যালকিনকে পানি দিলে বি হচ্ছে অ্যালকোহল, যেহেতু এখানে 3 কার্বন বলছে তাহলে এটা হয়ে যাবে প্রপানল। প্রপানল মানে হচ্ছে CH3 CH2OH। তাহলে ওরা কি বলছে, ওরা বলছে বি থেকে সি, তাহলে প্রপানল থেকে কি বের করতে বলছে, সি তৈরি সম্ভব কিনা। কিন্তু এইখানে তো কোশ্চেন সি হচ্ছে পলিমার, পলিমার তো আমাদের হচ্ছে যে প্রশ্নে নাই, সো পলিমার আমরা এখন পড়বো না, পলিমার আমরা এখন পড়বো না। তবে আমি একটু বলে রাখি, যারা হচ্ছে SSC 27 যারা দিবা তাদের তো হচ্ছে ফুল সিলেবাস। সো ওরা বলছে প্রপানল থেকে পলিমার তৈরি করতে। সো প্রপানল থেকে তুমি হচ্ছে প্রথমে প্রোপিন তৈরি করবা, প্রোপিনের পলিমার তৈরি করবা। প্রপানল থেকে প্রোপিন তৈরি করা সম্ভব, অবশ্যই সম্ভব। প্রপানলকে তুমি সালফিউরিক অ্যাসিড দিলে প্রোপিন তৈরি হয়ে গেছে, আর প্রোপিনের হচ্ছে পলিমারকরণ করে দিবা। আচ্ছা, এটাই হচ্ছে কথা। এখন আসি CQ10। CQ10 কি বলছে, X হচ্ছে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ। X হচ্ছে কি এখানে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ, তাহলে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ হচ্ছে কি মিথানল। মিথানল, মিথানল মানে হচ্ছে এই যে এই যৌগটা CH3OH, এই যে এই যৌগটা। তাহলে X হচ্ছে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ মানে হচ্ছে মিথানল। ওকে, বলছে যে মিথানল থেকে মৃতদেহীর দেহ সংরক্ষক তৈরি সম্ভব কিনা। আচ্ছা, মিথানল থেকে মৃতদেহীর দেহ সংরক্ষক কি, একটু আগে বলছিলাম ফরমালিন হচ্ছে মৃতদেহের সংরক্ষক। ওকে, সো প্রাণীর মৃতদেহ সংরক্ষক হচ্ছে ফরমালিন, তাহলে আমাকে বলছে মিথানল থেকে ফরমালিন। ফরমালিন মানে হচ্ছে ফরমালিন মানে কি, ফরমালিন মানে হচ্ছে HCHO, তাহলে মিথানল থেকে HCHO বের করতে বলছে। আরে ভাই রে ভাই, এগুলো কি পড়া। মিথানল থেকে আমি যদি এটাকে যদি একবার জাইমান অক্সাইড ধরে যদি জারণ করি, তাহলে এখানে আমার হচ্ছে হাইড্রোজেন 2টা বের হয়ে যাবে, বের হয়ে গেলে HCHO। মনে রাখবা অ্যালকোহলকে একবার জারণ করলে 2টা হাইড্রোজেন বের হয়ে HCHO তৈরি করবে। HCHO এর 40% জলীয় দ্রবণকে, কয় পার্সেন্ট, 40% জলীয় দ্রবণকে কি বলে, ফরমালিন বলে। আর এই ফরমালিনটা আমাকে এখানে তৈরি করতে বলছে, যে তৈরি সম্ভব কিনা। হ্যাঁ সম্ভব, সমীকরণ একটাই, এই একটা সমীকরণ লিখলে 3-3 পাই গেছো। এরপর আসি উদ্দীপকের Y থেকে Z। Y হচ্ছে কোনটা, Y হচ্ছে এই যে এটা ক্যালসিয়াম কার্বাইড, এই যে ক্যালসিয়াম কার্বাইড, তাহলে নিশ্চয়ই ক্যালসিয়াম কার্বাইড থেকে কি বের করতে বলছে, Z মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, তাহলে ওরা বলছে ক্যালসিয়াম কার্বাইড থেকে মিথেন তৈরি করো। আচ্ছা, আমরা সবাই জানি ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কি তৈরি করতে পারি, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে কিন্তু মিথেন, তাই না। আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে কি তৈরি করতে পারি, আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে, মনে আছে ক্যালসিয়াম কার্বাইডকে আমরা যদি পানি দিই, পড়াইছিলাম কি তৈরি করছি, অ্যালকাইন তৈরি করছি, এই যে অ্যালকাইন। এখন অ্যালকাইন থেকে আমাকে কি বের করতে বলছে, অ্যালকাইন মানে হচ্ছে ইথাইন। ইথাইন থেকে আমার মিথেন বের করতে বলছে। প্রথম হচ্ছে ইথাইন থেকে আমি ইয়া বের করতে পারবো, ইথাইন থেকে আমি কি বের করতে পারবো বলো, ইথাইন থেকে আমি ইথাইন বের করতে পারবো, হ্যাঁ পারবো। ইথাইন থেকে আমি হচ্ছে 2 অণু হাইড্রোজেন দিলে আমি হচ্ছে এখানে ইথেন তৈরি করতে বলছে, এই যে দেখো ইথেন। এখন ইথেন থেকে আমার মিথেন তৈরি করতে বলছে। ইথেন থেকে মিথেন কেমনে তৈরি করব, ইথেন থেকে মিথেন তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল এটা একটা হ্যালোজেন দিতে হবে, এই হ্যালোজেন দিছি। হ্যালোজেন দিলে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন, সরি অ্যাকোয়াস সলিউশন, তাহলে আমার এখানে অ্যালকোহল তৈরি হয়ে গেছে। অ্যালকোহল মানে হচ্ছে CH3 CH2OH, তাহলে এটাকে আমি দুইবার জাইমান অক্সাইড দ্বারা জারণ করলে কি হয়, জৈব অ্যাসিড হয়, মানে CH3 COOH হয়। CH3 COOH কে আমি NOH দিলে CH3 COOH, CH3 COOH কে ডিকার্বক্সিলেশন করলে মিথেন তৈরি হয়ে গেছে। করে দিব এটা, আচ্ছা এটা করে দিচ্ছি। তবে ক্যালসিয়াম কার্বাইডকে পানি দিলে ইথাইন তৈরি হচ্ছে, সেটা বুঝছো কিনা বলো। আচ্ছা না বুঝলে বুঝাই দিচ্ছি, আসো ক্যালসিয়াম কার্বাইডটা দিই, ক্যালসিয়াম কার্বাইড। এখন ক্যালসিয়াম কার্বাইডকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, আমরা চাইলে এভাবে লিখতে পারি। ক্যালসিয়াম কার্বাইড মানে হচ্ছে, ধর আমি এখানে কার্বন দিলাম,
আমি এখানে ক্যালসিয়াম দিলাম, এখানে আমি কার্বন দিলাম। সো আমরা জানি ক্যালসিয়ামের হাত 2টা আর কার্বনের হাত কয়টা? 4টা। 4টা হাত ফিল আপ করে দিছি। এখন ক্যালসিয়াম কার্বনের সাথে আমি যদি পানি দিই, পানি মানে হচ্ছে H প্লাস এবং OH মাইনাস। এখন আমাকে বলো ক্যালসিয়াম হচ্ছে প্লাস, কার্বন হচ্ছে মাইনাস, কারণ ক্যালসিয়াম ধনাত্মক, কার্বন হচ্ছে ঋণাত্মক, কারণ কার্বনের ঋণাত্মকতা অনেক বেশি। সো কার্বন ঋণাত্মকতা বেশি হলে সেটা হয় কার্বন মাইনাস হয়ে যায়, মাইনাস যাবে কার কাছে? প্লাসের কাছে। সো মিলে এখানে 2টা দিলাম, সো মিলে কি হয়ে গেছে? CH ট্রিপল বন্ড CH হয়ে গেছে। আর বাকিটা কি? বাকিটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কথাটা ভালো করে বুঝছো? এখন ওরা বলছে এটা থেকে মিথেন তৈরি করতে, তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে CH ট্রিপল বন্ড CH দিলাম, দেওয়ার সাথে সাথে আমি একটা কি করব, আমি হচ্ছে মিথেন তৈরি করব, তাই তো? আচ্ছা, মিথেন কেমনে তৈরি করতে হয়? ফার্স্ট অফ অল তার আগে আমাকে ইথেন বের করতে হবে। সো আমি জাস্ট 2বার জাইমান অক্সিজেন না 2বার হাইড্রোজেন সংযোজন দিলে আমার এখানে কি তৈরি হচ্ছে? ইথেন তৈরি হচ্ছে, তাই তো? এখন ইথেন থেকে মিথেন তৈরি করা লাগবে। আমরা জানি ইথেনকে আমি যদি হ্যালোজেন দিই, হ্যালোজেন দিলে কি হয়? CH3 CH2 Cl হয়। CH3 CH2 কি হয়? Cl হয়, তাই না? এখন এটাকে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিই, অ্যাকোয়াস সলিউশন দিলে কি হয়? CH3 CH2 OH হয়। এটা হচ্ছে অ্যালকোহল, তাই না? তো Cl টা OH দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তাহলে এখন এটাকে যদি আমি 2বার জাইমান অক্সিজেন দিই, তাহলে আমার এখানে কি তৈরি হয়? CH3 COOH তৈরি হয়। এখন এই CH3 COOH টাকে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষারের সাথে যদি বিক্রিয়া করি, আমার লবণ তৈরি হচ্ছে। লবণ মানে হচ্ছে এটাকে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ বলে। কার্বক্সিলিক অ্যাসিড লবণের সাথে সোডা লাইম দিলে আমার এখানে কার্বন 2টার জায়গায় একটা হয়ে যাবে, সেটা মিথেন হয়ে যাবে। এই যে, তাহলে আমি হচ্ছে ডিরেক্ট ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি হচ্ছে মিথেন তৈরি করছি। তাহলে আমি এত তাড়াতাড়ি কেন পড়াইলাম? কারণ এগুলো হচ্ছে আমি তোমাদেরকে বেসিক গুলা আগে থেকে পড়াই ফেলছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি 11 নাম্বার কোশ্চেনে। 1 নং যৌগটি অসম্পৃক্ত কিনা ব্যাখ্যা করতে বলছে। তাহলে 1 নং যৌগ অসম্পৃক্ত কিনা ব্যাখ্যা করি। 1 নং যৌগ হচ্ছে এটা, এটা তো অ্যালকেন। অ্যালকেন কি অসম্পৃক্ত যৌগ? না, এটা আমার মনে হয় কাহিনী হয়ে গেছে একটা। একটা 1 নং যৌগটা অসম্পৃক্ত যৌগ কিনা, এটা হয়তো কোশ্চেন এরকম হওয়া দরকার ছিল যে 1 এবং 2 নং যৌগের মধ্যে অসম্পৃক্ত কোনটা ব্যাখ্যা করো। সো 1 নাম্বার তো অসম্পৃক্ত হবেই না, কারণ অসম্পৃক্ত হওয়ার জন্য ডাবল বন্ড থাকা লাগবে, বাট 2 নাম্বারটা অসম্পৃক্ত হবে। আমার মনে কোশ্চেনে হালকা একটা মিস্টেক আছে। এরপরে 2 নং থেকে ভিনেগার তৈরি করা সম্ভব কিনা। 2 নং হচ্ছে কোনটা? এই যে এটা, অর্থাৎ C3, এখানে NR 3 বলছে, C3H6, তাহলে এটা হচ্ছে প্রোপিন। প্রোপিন থেকে ভিনেগার তৈরি করা সম্ভব? প্রোপিন থেকে ভিনেগার তৈরি করা সম্ভব? আচ্ছা, একটা ভেজাল তো আছে হালকা পাতলা, এটা হচ্ছে ডিরেক্ট প্রোপিন বলছে, ইথিন বলা নাই। ইথিন হলে তো ভিনেগার তৈরি করতে পারতাম, ইথিন থেকে ইথানয়িক অ্যাসিড কোনো ব্যাপার না। যেহেতু প্রোপিন বলছে, ভাই একটু ব্যাপার আছে, একটু ব্যাপার আছে। দেখো C3H6, তাই না? C3H6, তাই তো? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে আমরা যখন প্রোপিন দিব, প্রোপিন মানে হচ্ছে C3H6, প্রোপিন থেকে আমরা প্রোপাইন বের করতে পারি। হ্যাঁ, বের করতে পারি। প্রোপিন থেকে প্রোপাইন কেমনে বের করে? প্রোপিন থেকে প্রোপাইন কেমনে বের করে? স্যার বুঝতেছি না। আরে বোকা, এটা হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে ট্রিপল বন্ড। ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড আসতে গেলে কি করতে হয়? ছোট বন্ড থেকে বড় বন্ড তাপীয় বিয়োজন করে দাও না, পড়াইছিলাম না? ছোট বন্ড থেকে বড় বন্ড তাপীয় বিয়োজন করে দাও। এই প্রপান, এটা প্রোপাইন থেকে তুমি হচ্ছে কিছু না, পানি সংযোজন করলা, Hg এবং সালফিউরিক অ্যাসিড গুলা দিলা, দেওয়ার পরে প্রোপাইনটা হয়ে গেছে প্রোপানল। আচ্ছা, না, প্রোপাইন থেকে তো প্রোপানল তৈরি করা যাবে না। প্রোপাইন থেকে প্রোপানল তৈরি করা যাবে না, এটা হচ্ছে আমাদেরকে লং প্রসেসে যাওয়া লাগবে। এটা লং প্রসেসে যাওয়াই লাগবে। তো লং প্রসেস বলতে কি, যে প্রোপিন বলছে, কি বলে দেখো, প্রোপিন বলছে। প্রোপিন মানে কি? C3H6। তাহলে আমি একটা কাজ করি, CH3, আমি হচ্ছে প্রথমে যে কাজটা করব, যেহেতু আমাকে প্রোপিন থেকে
ভিনেগার, ভিনেগার মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তাই না? মানে কার্বন দুইটা হওয়া লাগবে, ডিকার্বনাইজেশন করতে হবে এখানে। এখন এই জিনিসটা বের করতে গেলে ফার্স্ট অফ অল আমার হচ্ছে এখানে কি করতে হবে, জৈব অ্যাসিড তৈরি করতে হবে। আসো জৈব অ্যাসিড তৈরি করি। জৈব অ্যাসিড কেমন তৈরি করব? পানি দাও, প্রথমে অ্যালকোহল তৈরি করো, অ্যালকোহলকে তুমি হচ্ছে 2 বার জাইমান অক্সিজেন দাও, এবং এটাকে তুমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও। প্লাস হচ্ছে সোডা লাইম দাও। সোডা লাইম দিলে কি হবে, একটা দুইটা তিনটা, তিনটা থেকে হচ্ছে অটোমেটিক ইথেন বের হয়ে যাবে। এটা বুঝছো কিনা বলো? ইথেন বের হয়েছে না? এখন ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড বের করতে হবে। ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড কেমনে বের করব? প্রথমে আবার অ্যালকোহল তৈরি করতে হবে। সো ইথেন থেকে অ্যালকোহল তৈরি করার সিস্টেম হচ্ছে ক্লোরিন নাও, CH3 CH2 Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড একস সলিউশন দাও। তাহলে কি তৈরি হবে এখানে? CH3 CH2 OH তৈরি হবে। এটাকে জাস্ট 2 বার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলে শেষ। আমার মনে হয় তুমি বুঝে গেছো, এটা তুমি এটা বুঝে গেছো। জাস্ট কিছু না, যেহেতু প্রোপিন বলছে, ইথিন বললে কিন্তু জিনিসটা ইজি হইতো। প্রোপিন বলছে, প্রোপিন থেকে ফার্স্টে প্রপানোয়িক অ্যাসিড আনছি, প্রপানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম প্রপানেট, সোডিয়াম লাইম দিলে প্রপেন হয়ে গেছে। এরপর প্রপেনকে আমি যখন হ্যালোজেন দিছি, প্রপাইল ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড একস সলিউশন দিছি, প্রপানল 2 বার জাইমান অক্সিজেন দিলে প্রপানোয়িক অ্যাসিড হয়ে গেছে। সরি, ভুল বলছি। সোডা লাইম দিলে কি হয়? ইথেন হয়। ইথেনকে ক্লোরিন দিলে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইড একস সলিউশন দিলে ইথানল, ইথানলকে 2 বার জাইমান অক্সিজেন দিলে কি হয়? ইথানোয়িক অ্যাসিড হয়ে যায়। তো এটাই হচ্ছে কথা। চট্টগ্রাম বোর্ড 2023 অনেক সময় এইটা দেখে অনেকে কনফিউশন পড়ে যায়। এটা বি মানে কি জানো? বি মানে অক্সিজেন দুইটা না? অক্সিজেন দুইটা মানে হচ্ছে সেটা COOH হবে। যেহেতু এখানে 4টা বলছে, একটা সি এখানে চলে গেছে, তাহলে বাকি সি কোথায়? এখানে যুক্ত হবে। এটাই প্রপানোয়িক অ্যাসিড, বি যৌগটা প্রপানোয়িক অ্যাসিড। সো বি যৌগ থেকে সি, বি যৌগ থেকে সি, এই যে সি হচ্ছে এটা কি? অ্যালকেন। প্রপানোয়িক অ্যাসিড থেকে অ্যালকেন বের করতে বলছে। অথবা বলছে প্রপানোয়িক অ্যাসিড থেকে সি এর সমগোত্রীয় যৌগ। সি এর সমগোত্রীয় যৌগ মানে হচ্ছে যে প্রপেন বের করতে বলছে আর কি। প্রপানোয়িক অ্যাসিড থেকে প্রপেন বের করতে বলছে। প্রপেন, এটা তুমি বাসায় SW দিবা। এই দিকে বি বস্তুটি সম্ভব কিনা? এই দিকে বি, এই যে এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড সম্ভব। অবশ্যই অ্যালকিনকে পানি দিলে অ্যালকোহল, অ্যালকোহলকে জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলে জৈব অ্যাসিড। আমার মনে হয় 12 নম্বরও তোমরা পারবা, 13 নম্বরও তোমরা পারবা। উদ্দীপকের এক্স এর সাথে সূর্যালোকের এক্স হচ্ছে কোনটা? এই যে এটা ডিকার্বোনাইজেশন করতে বলছে, একটা দুইটা এক্স হবে মিথেন, মিথেনের সাথে সূর্যালোকের ইউভি প্রভাবে ক্লোরিন বিক্রিয়া লিকুইড করাইছি। এক্স থেকে জৈব অ্যাসিড, এক্স মানে হচ্ছে এটা। মিথেন থেকে জৈব অ্যাসিড কেমনে তৈরি করে? মিথেনকে ক্লোরিন দিলে মিথাইল ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড একস সলিউশন দাও মিথানল, মিথানলকে 2 বার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলে মিথানোয়িক অ্যাসিড তৈরি হবে। সো আমার মনে হয় জিনিসগুলা খুবই সিম্পল, জিনিসগুলো তোমাদেরকে খুবই সিম্পলি তোমাদেরকে বলছি। এরপরে 14 নম্বর সিকিউ, উদ্দীপকের ডি যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষার সাহায্যে কিভাবে প্রমাণ করবা? ডি যৌগ কোনটা? এই যে এটা। এটা প্রথম হচ্ছে দেখো আর এর হচ্ছে এখানে মান দিচ্ছে C3H7OH মানে হচ্ছে প্রপানল। প্রপানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে কি হয়? প্রোপিন হয়। এটা প্রোপিন, এটাই প্রোপিন। এখন প্রোপিন যৌগটি অসম্পৃক্ত কিনা? অবশ্যই অসম্পৃক্ত। প্রোপিন অবশ্য অসম্পৃক্ত, কারণ সেটা ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে আর হচ্ছে ব্যাস দ্রবণ পরীক্ষাতে। উদ্দীপকের এ এবং ডি যৌগ, এ এবং ডি যৌগ হচ্ছে দেখো, এই যৌগ হচ্ছে প্রপানল, এই যে প্রপানল, ডি যৌগ হচ্ছে প্রোপিন। প্রপানল এবং প্রোপিনের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা ব্যাখ্যা করতে বলছে। এটা ফার্স্ট সিকিউতে করা হয়েছে আজকের ক্লাসের। সো এগুলো সবগুলো এক্সাম্পল দিলাম, আমার মনে হয় নিজে প্র্যাকটিস করো, কারণ যেগুলো পড়াইছি সেগুলো সবগুলো হচ্ছে এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। আমার মনে হয় নিজে প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমার ক্ষেত্রে জিনিসটা খুব ইজি হবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, কারণ আমাদের আজকে সিকিউগুলো আমরা সলভ করে ফেলছি। আমার মনে হয় এই সিকিউগুলো তুমি যদি সলভ করে থাকো, তোমার জৈব যৌগের সমস্ত
বিক্রিয়া সমস্ত পড়া তোমার সলভ হয়ে যাবে। তাও যদি তোমার কোনো যদি প্রশ্ন থাকে তুমি হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা আপডেট দিয়ে রাখি, আমরা কিন্তু এমসিকিউ সলভ ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে লাইভে নিব। সো তোমরা সবাই একসাথে জয়েন করো আমাদের ইউটিউব চ্যানেলে, সবাই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নাও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।